নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং পার্ট 1 আমরা করব। কারণ অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং একটা নতুন চ্যাপ্টার আমরা আজকে স্টার্ট করছি, লেকচার নাম্বার 13 আমাদের এই আহ, যে ফাউন্ডেশন কোর্স সিরিজ সেখানে। ঠিক আছে? তো আজকে আমরা এই চ্যাপ্টারটার একটা বেসিক ওভারভিউ দেখব, বেসিক কনসেপ্টস গুলো বুঝবো এবং তার সাথে সাথে আমরা কিছু এক্সাম্পলসও প্র্যাকটিস করব। তারপর আমরা আরো কিছু পার্টস এর মাধ্যমে এই চ্যাপ্টারের বাকি ফেজেস গুলোকে শিখব। তো দেখা যাক, ফার্স্ট অফ অল অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। তো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি এটা আগে আমাদের একটু ক্লিয়ারিফাই করা দরকার। তো এখানে আমরা দেখব যে সাপোজ একটা হয়তো রো রো ধরো একটা একটা বেঞ্চ রয়েছে। সব রো এক্সাম্পল বাদ দাও, একটা বেঞ্চ রয়েছে, ধরো ধরো একটা এরকম একটা বেঞ্চ রয়েছে, রাইট? একটা এরকম বেঞ্চ রয়েছে। এবার এখানে কিছু সিটিং ক্যাপাসিটি থাকবে, ধরো এখানে একজন বসার জায়গা, এখানে দুজন, এখানে তিনজন, এখানে চারজন, পাঁচজন, ছজন, এরকম করে একটা বেঞ্চের মধ্যে মোট ছজন বসতে পারে, ঠিক? ছজন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আহ ছজন ধরো বসে আছে এবং সবাই দেখা যাচ্ছে এই দিক মুখে গিয়ে বসে আছে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব ভুলে যাও, আমি যেরকম অ্যারো দিচ্ছি সেই অ্যারো ডাইরেকশনে বসে আছে, মানে তাদের চোখগুলো সব এই দিকে রয়েছে, তারা সব এই দিকে তাকাচ্ছে, এই ডাইরেকশনে তারা সব তাকিয়ে আছে। ভালো কথা। তো অবভিয়াসলি যদি এই মানুষটার পার্সপেক্টিভ থেকে বিচার করি, এই মানুষটার দৃষ্টিকোণ থেকে বিচার করি, এই মুখে যদি তাকিয়ে থাকে, তাহলে এর বাঁ দিক কোনটা, বাঁ দিক বা লেফট সাইড কোনটা? বাঁ দিক বা লেফট সাইড হচ্ছে এই সাইডটা, হচ্ছে বাঁ দিক বা লেফট সাইড। আর এর সাপেক্ষে যদি ডান দিক বলি, তাহলে ডান দিক কোনটা? ডান দিক হচ্ছে এই দিক। ডান দিক বা রাইট সাইড হচ্ছে এই সাইডটা। ওকে, লেফট অ্যান্ড রাইট। সিমিলারলি এও পরের ভদ্রলোকও এই দিকেই তাকাচ্ছে, ভদ্রলোক বা ভদ্র মহিলা যাই হোক, এই একই ডাইরেকশনে তাকাচ্ছে, তো তারও লেফট সাইড এটাই হবে, তারও রাইট সাইড এটাই হবে। ভালো কথা। সবাই যেহেতু একই ডাইরেকশনে তাকাচ্ছে, তাই সবারই ডান দিক বাঁ দিক সেম হবে, রাইট? তো এটা হচ্ছে তাদের ডান দিক বাঁ দিকের গল্প। এবার হচ্ছে আমি যদি বলি, তাহলে আমি বুঝে গেলাম, তাহলে এই দিক দিয়ে এটা লেফট সাইড হচ্ছে, এই দিক দিয়ে এটা আমার রাইট সাইড হচ্ছে, বাঁ দিক এবং ডান দিক। ভালো কথা। এবার আমি যদি বলি বাঁ দিক থেকে আমাকে গণনা করতে হবে, বাঁ দিক থেকে গোনা স্টার্ট করতে হবে, অর্থাৎ কি বাঁ দিক দিয়ে প্রথমে আমার এই 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 ব্যক্তি পড়বে, তারপরে এই ব্যক্তি, তারপরে এই ব্যক্তি, এরকম করে করে আমরা এগোবো। যদি আমাদেরকে ডান দিক দিয়ে বা রাইট সাইড থেকে এই ডাইরেকশন থেকে স্টার্ট করতে বলতো, তখন আমার এই ব্যক্তি প্রথমে আসতো, তারপরে এই ব্যক্তি আসতো, এরকম করে আমরা এগোতাম। ভালো কথা। ওকে, এবার আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, একদম সহজ সরল ভঙ্গিতে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা, বলা হোক যে যদি আমি বাঁ দিক থেকে কাউন্টিং করি, অর্থাৎ লেফট সাইড থেকে, তাহলে ফার্স্ট পার্সন কোনটা? ফার্স্ট পার্সন বাঁ দিক দিয়ে যখন, অর্থাৎ এই ডাইরেকশন থেকে যখন স্টার্ট করছি, তখন প্রথমে আমি এই ভদ্রলোককে দেখতে পাচ্ছি, তাহলে ইনি হচ্ছেন আমার ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তিকে, তারপরে এই ভদ্রলোক যিনি আছেন তিনি হচ্ছেন আমার দ্বিতীয় ব্যক্তি, তারপরে ইনি, ইনি হচ্ছেন আমার থার্ড, তারপর ইনি আমার ফোর্থ, এরকম করতে করতে আমরা এগোবো, রাইট? একইভাবে যদি আমাকে উল্টো কথা বলা হয়, যে আমাকে ধরো ডান দিক দিয়ে স্টার্ট করতে বলা হয়, যে রাইট সাইড থেকে আমি কাউন্টিং স্টার্ট করব, রাইট সাইড থেকে ফার্স্ট পার্সন কোনটা, তখন রাইট সাইড থেকে যখন এই ডাইরেকশনে স্টার্ট করছি, তখন কিন্তু এই ব্যক্তি আমার প্রথমে চলে আসছে, তখন ইনি হয়ে যাবেন আমার ফার্স্ট পার্সন। তারপরে চলে আসছেন ইনি, তখন ইনি হয়ে যাবেন আমার সেকেন্ড পার্সন। তারপর ইনি, ইনি হয়ে যাবেন আমার থার্ড পার্সন, অ্যান্ড সো অন, ফোর্থ ফিফথ সিক্স, এরকম করে চলতে থাকে। বোঝা গেল? তো এখানে কিন্তু ডাইরেকশনটাও ম্যাটার করছে, যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এটা ডিপেন্ড করছে আমরা কোন ডাইরেকশন থেকে কাউন্টিংটা করছি তার উপর। তো এবার এটাকেই বলা হয় অর্ডার, মানে অর্থাৎ সিকোয়েন্স। অর্ডার মানে কি? একটা বিশেষ একটা সিকোয়েন্স, একটা ক্রম, একটা ক্রম অনুযায়ী আমরা যে সাজাচ্ছি, প্রথমে ইনি, তারপর ইনি, তারপর ইনি, এটা হচ্ছে অর্ডার। আর র্যাঙ্কিংটা কি? র্যাঙ্কিং হচ্ছে কার স্থান কতটা, যেমন এই যে এই ফার্স্ট হচ্ছে একটা র্যাঙ্ক, থার্ড হচ্ছে একটা র্যাঙ্ক, সেকেন্ড একটা র্যাঙ্ক, ফোর্থ একটা র্যাঙ্ক, এইগুলো হচ্ছে র্যাঙ্কিং। ওকে, তো অর্ডার বলো বা র্যাঙ্কিং বলো, দুটোতে একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি? বড় ফ্যাক্টর হচ্ছে এই লেফট সাইড আর রাইট সাইড। ওকে, তার ভিত্তিতে ডিপেন্ড করছে আমরা কিভাবে কাউন্টিং করব, কার র্যাঙ্কিং কত হবে। কারণ দেখো, লেফট সাইড থেকে যার র্যাঙ্কিং ফার্স্ট, রাইট সাইড থেকে তার র্যাঙ্কিং কিন্তু হয়ে যাবে সিক্সথ, হ্যাঁ কি না? যদি রাইট সাইড থেকে কাউন্ট করি, 1 2 3 4 5 6 সিক্স। তো অবশ্যই র্যাঙ্কিংটা আমাকে যদি বিচার করতে হয়, তাহলে কোন ডাইরেকশনটাকে ফলো করছি সেটার উপর ভিত্তি করে দেখতে হবে। এবার দেখা যাচ্ছে একটা হরাইজন্টাল সিটিং, ঠিক আছে? এটা হরাইজন্টাল একটা সিট, হরাইজন্টাল একটা সিটিং পজিশনে এরা রয়েছে, হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তাই জন্য আমরা লেফট রাইট এর কনসেপ্ট বলছি। যদি ধরো হরাইজন্টালি না বসে, যদি লম্বা লম্বি ভার্টিক্যালি বসতো, 1 2 3 4 5 6,
তখন দু রকম ভাবে হতো। একটা হতো এই যে টপ সাইড থেকে, এটা আমার যদি হতো টপ সাইড, এবং এইটা যদি হতো আমার ধরো বটম সাইড, ভালো কথা। তখন টপ বটম এরকম দুই ভাগে ভাগ করতাম। তো টপ সাইড থেকে তখন ফার্স্ট পার্সন কে হতো? তখন ফার্স্ট পার্সন হতো ইনি। টপ সাইড থেকে সেকেন্ড পার্সন হতো ইনি। আবার যদি বটম সাইড অর্থাৎ এই ডাইরেকশন থেকে যদি কন্টিনিউ করতাম, তখন ফার্স্ট পার্সন কে হতো? তখন ফার্স্ট পার্সন হতো আবার ইনি। তখন সেকেন্ড পার্সন হতো কে? সেকেন্ড পার্সন হতো ইনি। অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকতো। একই কনসেপ্ট, শুধু ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে টপ অ্যান্ড বটম ডাইরেকশন, আর হরাইজন্টালের ক্ষেত্রে লেফট অ্যান্ড রাইট ডাইরেকশন, এই দুটো সেপারেট সেপারেট ডাইরেকশনের উপর আমাদের কাজ হবে। তার উপর আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কেমন র্যাঙ্কিং সেটা ডিপেন্ড করছে, এবং অ্যান্ড সো অন, এটা এরকম করে চলতে থাকবে। তো এটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর একটা বেসিক, মানে একটা কালচার, মানে বেসিক একটা আলোচনা যে হ্যাঁ এইভাবে আমরা অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং গুলো করে থাকি, এবং এগুলো এগুলো এখানে আলোচনা করা হয়। ওকে, এরপর হচ্ছে কিরকম টাইপস অফ কোয়েশ্চেন আমরা এখানে ফেস করতে পারি। হুম, টু ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ পার্সন ফ্রম দ্য রাইট অর লেফট সাইড অফ এ রো, যেটা আমি প্রথমেই বললাম যে যখন আমরা হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টে যখন বসবো, এটা হচ্ছে আমার হরাইজন্টাল, এটা হচ্ছে আমার হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট, আর এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এটা আমার ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তো হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টে যখন আমরা বসবো, তখন লেফট সাইড রাইট সাইড এগুলো থাকবে। তো আমাকে বলা হয়েছে রাইট অর লেফট সাইড অফ এ রো, অর্থাৎ যে সিটিংটাতে বসছি, যে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটাই বসছি আমরা, এইভাবে যে আমরা বসে আছি, সেটা যে রো, তো এর লেফট সাইড বা রাইট সাইড থেকে কোনো একটা বিশেষ ব্যক্তির, পার্টিকুলার কোনো পার্সনের র্যাঙ্কিংটা বার করতে হবে, যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কি র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কিং ফাইন্ড আউট করতে হবে। টু ফাইন্ড টোটাল নাম্বার অফ পিপল ফর দ্য ডেটা উইচ ইজ গিভেন ইন এ রো। তো একটা রোতে দেখা যাচ্ছে কিছু ডেটা বলা আছে, এবং সেটার ভিত্তিতে আমাকে টোটাল নাম্বার অফ পার্সন আমাকে ক্যালকুলেট করতে হবে। যেমন এখানে আমি জানি টোটাল 6% আছে, টোটাল আমার কত আছে? টোটাল আমার 6% ছিল, 6%, এই এক্সাম্পলটাতে মোট 6 জন পার্সন আমার ছিল। ওকে, তো এবার এই ভিত্তিতে কিছু কোশ্চেন সামনে থাকবে, যেখানে টোটাল নাম্বার অফ পিপল, কতজন মোট রয়েছে সেই সিটিংটাতে, সেটা আমাকে বার করতে হবে। তো ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পিপল ইন এ রো। ম্যাক্সিমাম মিনিমাম কি? দেখা যাচ্ছে তোমাকে কিছু সার্টেন কন্ডিশনস বলা থাকবে, হ্যাঁ, যে এর ভিত্তিতে এই রয়েছে, ওর ভিত্তিতে এই রয়েছে, এবং তার আলোচনার ভিত্তিতে ওই রোতে ম্যাক্সিমাম পসিবিলিটি, ম্যাক্সিমাম পসিবল পার্সন কতজন হতে পারে, অথবা মিনিমাম পসিবল পার্সন কতজন হতে পারে। কারণ ম্যাক্সিমাম মিনিমাম বলতে কি, মানে এটা অবশ্যই একটা সম্ভাবনার উপর চলছে, যে ম্যাক্সিমাম এই রোতে এতজনের বেশি আসতে পারবে না যদি থাকার হয়, আর মিনিমাম এতজন অবশ্যই থাকতে হবে। তো এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট, এটা আমরা পরের পার্টে থাকবে, আজকের লেকচারে এটা আমি ইনক্লুড করিনি, কারণ এটা একটু অ্যাডভান্স থিঙ্কিং এর ব্যাপার আছে। আচ্ছা, টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পিপল বিটুইন দ্য টু পিপল ইন এ রো, মানে ধরো যেমন আমি যদি বলি, কথার কথা ধরো, আমি এই যে আমার রোতে যে ফার্স্ট পার্সন আছে এর কথা বলছি, আর ফোর্থ পার্সন আছে আমি এর কথা বলছি। এবার এদের মাঝখানে কতজন আছে? এদের মাঝখানে এই সেকেন্ড পার্সন আছে এবং থার্ড পার্সন আছে, মোট দুজন আছে, টু পিপল আছে এদের মাঝখানে। এটাই বার করতে হবে যে টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পিপল বিটুইন দ্য টু পিপল ইন এ রো। একটা রোতে ধরো অনেকগুলো মানুষ বসে আছে, তাদের মধ্যে যে কোনো দুটো পার্টিকুলার মানুষের মাঝখানে কতজন থাকতে পারে সেইটা বার করতে হবে। আচ্ছা, টু ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ পার্সন আফটার ইন্টারচেঞ্জিং দ্য পজিশন। ইন্টারচেঞ্জিং দ্য পজিশন মানে হচ্ছে কি, ধরো আমি যদি আরেকটা ফ্রেশ এক্সাম্পল এখানে নিই, ধরো 1 2 3 4 5, ধরো এটা হচ্ছে ফার্স্ট, এটা আমার সেকেন্ড, এটা আমার থার্ড, এটা আমার ফোর্থ, এটা আমার ফিফথ। এবার দেখা যাচ্ছে সেকেন্ড র্যাঙ্কিং এ যে পার্সন রয়েছে, এ আমার ফিফথ র্যাঙ্কিং এর পার্সনের সঙ্গে সোয়াপিং করছে, অর্থাৎ ফিফথ র্যাঙ্কিং পার্সন হচ্ছে এর জায়গায় চলে আসছে, সেকেন্ড র্যাঙ্কিং পার্সন আমার এর জায়গায় চলে আসছে। তো এটাকে বলা হয় ইন্টারচেঞ্জিং, অর্থাৎ নিজেদের মধ্যে জায়গা বদল করছে। তো এই ইন্টারচেঞ্জিং এর পর এদের র্যাঙ্ক কি হবে না হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে তো দেখে বলাটা সহজ, ফিফথ পার্সন এখানে চলে আসলে অবভিয়াসলি সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করবে, সেকেন্ড পার্সন এখানে চলে আসলে অবশ্যই ফিফথ র্যাঙ্ক হোল্ড করবে। কিন্তু এটা এরকম ভাবে দেওয়া থাকবে না, কিছু ইনফরমেশন থাকবে, তার ভিত্তিতে আমাকে এর মানেটা, মানে এর অ্যান্সারটা আমাকে বার করতে হবে। তো এটা হচ্ছে কিছু টাইপস অফ কোশ্চেন যেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। তো এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এবার হচ্ছে বেসিক কনসেপ্ট। প্রথমে একটা সহজ জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে লাইনটা আমি এখানে মেনশন করেছি, ওয়ান পার্সন ইজ ইকাল টু ওয়ান পজিশন ইজ ইকাল টু ওয়ান র্যাঙ্ক। অর্থাৎ ধরো একটা রোতে আমি যদি ধরি 1 2 3 4 5 6 7 জন আছে, এবং এই পার্টিকুলার ব্যক্তিকে যদি ধরে নিই, ওকে, তাহলে এর র্যাঙ্ক কত? যদি আমি এই দিক দিয়ে বিচার করি তাহলে 1 2 3, এই দিক দিয়ে বিচার করলে এর র্যাঙ্ক হচ্ছে আমার থার্ড, আর আমি যদি এই সাইড থেকে বিচার করি তাহলে 1 2 3 4 ফিফথ।
তো এর কিন্তু দুটো র্যাঙ্ক, একটা হচ্ছে যদি আমি লেফট সাইড, এটাকে আমি যদি লেফট সাইড ধরি, এটাকে আমি যদি রাইট সাইড ধরি, তো লেফট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে থার্ড, রাইট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে ফিফথ। অর্থাৎ পার্সন হচ্ছে এই একটা, এর একটাই র্যাঙ্ক হবে, অর্থাৎ যে কোনো একটা দিক থেকে অবশ্যই লেফট সাইড থেকে ক্যালকুলেট করে থার্ড র্যাঙ্ক আসছে, মানে লেফট সাইড থেকে ক্যালকুলেট করলে এর থার্ড র্যাঙ্কই থাকবে, কোনো দ্বিতীয় চেঞ্জেস হবে না। রাইট সাইড থেকে ক্যালকুলেট করলে এর ফিফথ র্যাঙ্ক আসছে, মানে রাইট সাইড থেকে ক্যালকুলেট করলে এর ফিফথ র্যাঙ্কই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। এই জন্য বলা হচ্ছে ওয়ান র্যাঙ্ক। আর বলা হচ্ছে ওয়ান পজিশন, ওয়ান পজিশন মানে হচ্ছে কি এ এই সিঙ্গেল পজিশনই থাকবে, এর নিজের পজিশন চেঞ্জ করবে না যতক্ষণ না বলা হচ্ছে ওই ইন্টারচেঞ্জিং বা ওইসবের কথা। ঠিক আছে? তো এই একটা পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে যখন আমি আলোচনা করব তখন এর র্যাঙ্ক আনচেঞ্জেবল, এর পজিশন আনচেঞ্জেবল। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো এইটা একটা আমার পার্সন, ঠিক আছে? এই যে অ্যারোটা এখানে দেখিয়েছি, এটা হচ্ছে আমার পার্সন, যার এই ধরো এইটা যদি আমি লেফট সাইড ধরি, এটা আমি যদি রাইট সাইড ধরি, তো লেফট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে 10th। ওকে, লেফট সাইড থেকে এর হচ্ছে 10th র্যাঙ্ক হোল্ড করেছে, আর রাইট সাইড থেকে এ কি করেছে 15th র্যাঙ্ক হোল্ড করেছে। ভালো কথা। এবার আমাকে বার করতে হবে টোটাল পিপল, টোটাল পিপল তাহলে কত হতে পারে, এই যে টোটাল যে আমার মানে সেট আপটা রয়েছে, সিটিংটা রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ পার্সন কত। এবার 10th 15th এই যে র্যাঙ্কিংটা, এর আগে আমাদের একটা কথা ছোট করে একটুখানি বুঝবো আমরা। হুম, এখানে আমি একটা আলোচনা করছি। হুম, এখানে একটা স্ক্রিন আমি ওপেন করবো, দেখে ব্ল্যাক স্ক্রিন। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। সাপোজ 1 2 3 4 5, এই ধরো এখান থেকে ফিফথ র্যাঙ্ক হোল্ড করছে। ঠিক আছে? এবার ভালো করে বুঝবো, 1 নম্বর পার্সন, 2 নম্বর পার্সন, 3 নম্বর, 4 নম্বর, তারপরে তো এ আসছে 5 নম্বর পার্সন, রাইট? 5 নম্বর পার্সন বলেই তো এ ফিফথ র্যাঙ্ক হোল্ড করছে, 5 নম্বরে আছে বলেই তো এর র্যাঙ্ক হচ্ছে ফিফথ। অর্থাৎ এর আগে কজন আসছে? 1 2 3 4, মোট 4 জন পার্সন এর আগে আছে। 4 জন এর আগে আছে বলেই তো 4-এর পরে যে 5 নম্বর, সেইটা হচ্ছে এই ব্যক্তি ফিফথ। অর্থাৎ এর যা র্যাঙ্ক, অর্থাৎ ফিফথ, তার থেকে যদি আমি 1 কমিয়ে দিই, তাহলে সেটাই হচ্ছে নাম্বার অফ পার্সন ahead of him or her, হ্যাঁ কি না? এর যে র্যাঙ্ক, তার থেকে যদি আমি 1 কমিয়ে দিই, তাহলেই নাম্বার অফ পার্সন অ্যাহেড অফ হিম অর হার। এবার যদি আমি ধরো উল্টো ভাবে ক্যালকুলেট করি, ধরো আরেকটা যদি এক্সাম্পল ধরি, 1 2 3 4 5 6 7, দেখা যাচ্ছে আমি এই পার্সনটাকে ইনক্লুড করছি, এটাকে, এবং আমি এর রাইট সাইড থেকে ধরছি, তাহলে 1 2 3 এর র্যাঙ্ক হচ্ছে কত, রাইট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে থার্ড। তো রাইট সাইড থেকে থার্ড মানে কি, প্রথমে 1 নম্বর পার্সন, তারপর 2 নম্বর পার্সন, তারপরে 3 নম্বরে এসছে বলে থার্ড র্যাঙ্ক হোল্ড করেছে। অর্থাৎ থার্ড র্যাঙ্ক মানে এর আগে আরো একজন এবং দুজন পার্সন এখানে অ্যাভেলেবেল আছে, তাই জন্য রাইট সাইড থেকে ক্যালকুলেট করলে এ 3 নম্বর পজিশন পাচ্ছে। তাহলে এর সামনে, মানে রাইট সাইড থেকে দেখলে কি, আমি যদি রোটাকে রাইট সাইড থেকে স্টার্ট করি, তাহলে অবশ্যই এই এই পার্সন আর এই পার্সন এই থার্ড ব্যক্তির সামনে রয়েছে। এখানেও দেখো র্যাঙ্ক -1 যদি করি, তাহলেই আসছে এই নাম্বার অফ পার্সন আহেড অফ হিম অর হার। কারণ এর আগে কতজন আছে, 3, র্যাঙ্ক হচ্ছে 3, 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে পড়ে থাকছে 2। দুজন পার্সন, এখানে একজন, এখানে দুজন এর আগে রয়েছে। তো এইটা হচ্ছে এখানে মেন আলোচ্য বিষয়বস্তু, যে কারা কারা এখানে আগে পরে থাকছে না থাকছে। ওকে, সিমিলার জিনিস এখানে, যদি লেফট সাইড থেকে এর র্যাঙ্ক হয় 10th, অর্থাৎ 10 নম্বর, তো এ হচ্ছে সেই 10 নম্বর ব্যক্তি। অর্থাৎ এর আগে এইখান থেকে এইখান পর্যন্ত এই ব্যক্তির আসা পর্যন্ত মোট 9 পার্সন এখানে থাকা উচিত, হ্যাঁ কি না? এর র্যাঙ্ক হচ্ছে 10, তার থেকে 1 বাদ দিলে আসছে 9। 9টা পার্সন এর আগে আছে অলরেডি, 9-এর পর এই ব্যক্তিটা হচ্ছে 10 নম্বর পার্সন, হ্যাঁ কি না? অবশ্যই। আবার রাইট সাইড থেকে বলেছে র্যাঙ্ক 15th, অর্থাৎ 15 নম্বর পার্সন, যেটা রাইট সাইড থেকে 15 নম্বর ব্যক্তি যেটা, সেইটা হচ্ছে এ। অর্থাৎ 15 নম্বর ব্যক্তি এ যদি হয়, তাহলে এর আগে নিশ্চয়ই আমার 14 জন ব্যক্তি থাকা উচিত, 14 পার্সন। সেই একই কেস বললাম যে র্যাঙ্ক -1, র্যাঙ্ক যদি 15th হয়, তাহলে 15 - 1 মানে রাইট সাইডে 14 জন এর আগে থাকবে। অর্থাৎ এই 14 জন পার্সন রাইট সাইড থেকে ক্যালকুলেট করলে প্রথমে এই 14 জন পার্সন আসছে, তারপর 15 নম্বর পজিশনে এই ব্যক্তি আসছে। তো এইখানে রাইট সাইড থেকে 14 জন ব্যক্তি আছে, লেফট সাইড থেকে 9 জন ব্যক্তি আছে, এই ব্যক্তিটিকে ছাড়া, যাকে আমরা অ্যারো হিসেবে দেখিয়েছি এ ছাড়া, এদিকে 9 জন পার্সন লেফট সাইডে
আর 14 জন পার্সন রাইট সাইডে অলরেডি অ্যাভেলেবেল আছে। এবার একটা জিনিস বুঝবার ব্যাপার আছে, আমাকে জিজ্ঞেস করছে টোটাল পিপল, টোটাল পিপল তাহলে কতজন হবে? এই যে লেফট সাইডের 9 জন পার্সন এ তো থাকবেই, প্লাস এই রাইট সাইডের 14 জন পার্সন এ তো থাকবেই, প্লাস এই যে তারপরে বাকি রইলো কে, এইদিকে 9 জন কাউন্ট হয়ে গেল, 14 জন কাউন্ট হয়ে গেল, এবার এই মাঝখানে এই ব্যক্তিটাই বাকি আছে, এই ব্যক্তিটাকে আমি একবারই ধরবো, এখানে একটাই ব্যক্তি আছে, একজন। তাহলে টোটাল করলে 14 আর 9 23 আর একে 24, টোটাল আমার 24 জন মানুষ হচ্ছে এই রোতে আমার থাকছে। টোটাল পিপল আমি এখান থেকে বার করতে পারলাম। লেফট সাইড আর রাইট সাইড দু সাইডের র্যাঙ্ক থেকে আমি কি করতে পারলাম, টোটাল নাম্বার অফ পার্সন বার করতে পারলাম। এখানে একটা সহজ ফর্মুলা বলা আছে এটার জন্য, কি টোটাল নাম্বার অফ পিপল কি করে বার করব, এরকম যদি কন্ডিশন বলা থাকে, এখানে করা যায় 14+9, 14+9 কেন, এই যে রাইট সাইডে এর আগে 14 জন পার্সন আছে, সেই 14 জনকে ধরা হয়েছে, যেটা আমি দেখালাম বেসিক্যালি। এখানে লেফট সাইডে এর আগে 9 জন পার্সন আছে, সেই 9 জনকে যোগ করা হয়েছে, প্লাস এই এক এক মানে কি, দ্য পার্সন হিমসেলফ, অর্থাৎ যাকে নিয়ে আলোচনা করছি সেই ব্যক্তিটাকে একটা একজন ব্যক্তি কাউন্ট করা হয়েছে, টোটাল আমার 24 এখানে নাম্বার অফ পিপল এসেছে। আরেকটা অল্টারনেটিভ হয় কি, যে ওই ব্যক্তিটির লেফট র্যাঙ্ক প্লাস রাইট র্যাঙ্ক -1 যদি করে দিই তাহলেও চলে আসবে। লেফট সাইড থেকে র্যাঙ্ক কত, 10th, তাহলে 10 করলাম, প্লাস রাইট সাইড থেকে র্যাঙ্ক কত, 15th, 15 করলাম। এই টোটালটা থেকে আমি যদি -1 করে দিই তাহলে কত আসছে, 15 10 25, 25 থেকে একবার দিয়ে গেলে 24, তাহলে 24 পিপল আমার এখানে থাকবে। তো এটা হচ্ছে আমার একটা বেসিক ওভারভিউ, যে বোথ সাইড র্যাঙ্কিং যদি বলা থাকে তাহলে সেই র্যাঙ্কিং থেকে আমরা কি করে আলোচনা করে জিনিসটাকে বার করতে পারি, যে টোটাল নাম্বার অফ পিপল, টোটাল পিপল কি করে আমরা বার করতে পারি যে কোনো একটা রোতে। ওকে, আচ্ছা এখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করব, আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, তো এখানে একটু ডিটেল অ্যানাউন্সমেন্ট করব অল্প কিছুক্ষণ টাইম নিয়ে। আমাদের কোয়ান্টস মেন্টরশিপ প্রোগ্রাম একটা লঞ্চ করেছি 1.0, একটা ফার্স্ট আমাদের পেড ব্যাচ আমরা এখানে লঞ্চ করেছি। যদিও একটা কথা আমি স্ট্রিক্টলি বলে রাখি, আমি আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে আমি কিন্তু ফ্রি ক্লাসেস প্রোভাইড করব ফর এভরিওয়ান, ফর এভরিওয়ান। এইটা কিন্তু চলতে থাকবে, কখনোই বন্ধ হবে না। অ্যান্ড ইউটিউব ক্লাসেস যেগুলো থাকবে সেগুলো উইল বি ইজ ইকুয়াল টু অর ইকুইভ্যালেন্ট টু দ্য পেড ক্লাসেস। ওকে, পেড ক্লাসেস কোনো রকম কোয়ালিটি বা কোনো রকম কন্টেন্টে কোনো রকম কিন্তু ডিফারেন্স থাকবে না, এটা আমি প্রথমেই ডিক্লেয়ার করে রাখছি। কারণ ইট ইজ এ প্রমিস যে সবাই, আমি জানি পেড ক্লাস সবাই অ্যাফোর্ড করতে পারে না, তাই ফ্রি ক্লাসেসের ওপর আমার জোরটা বরাবরই থাকবে। এবং এটাই আমার মোটো মেন, এই আমার এই ইউটিউব ক্লাসেস স্টার্ট করার এটাই আমার মেন মোটো, যে ফ্রি ক্লাসেস আমার অবশ্যই কন্টিনিউড হতে থাকবে। আমি রেগুলারিটি মেনটেন করে উঠতে পারছি না, চেষ্টা করছি, কারণ কন্টেন্ট বানানো, তারপরে সেটাকে রেকর্ড করা, একা হাতে সবটা সামলানো, তার সঙ্গে মানে প্রফেশনাল লাইফ ব্যালেন্স করা, তো ইটস বিকামিং এ ভেরি ডিফিকাল্ট থিং রাইট নাও। কিন্তু আমি তবু চেষ্টা করছি, যতটা সম্ভব আমি দিতে পারি আমার বেস্ট, সেটা আমি চেষ্টা করছি। বাট তা সত্ত্বেও হয় কি, কিছু পার্টিকুলার অ্যাসপিরেন্টস যাদের একটু ডিমান্ড ছিল বা যাদের আছে, অনেকেই বলে যে হ্যাঁ একটু স্পেশাল টাইম দিয়ে একটু পার্সোনালাইজড ম্যানারে তারা পড়তে চায়, কারণ অনেক সময় হয় কি রেকর্ডেড ক্লাসে আমি একটা আমার ফ্লোতে পড়িয়ে যাই, এবং আমি একটা অ্যাজাম্পশন অনুযায়ী পড়াই যে হ্যাঁ কতটা আলোচনা করতে লাগে, কতটা জিনিস বোঝানো দরকার, কিন্তু তার বাইরেও হয়তো অনেক কিছু বোঝার দরকার থাকতে পারে, তার বাইরেও অনেক কিছু জিজ্ঞাসা আলোচনার বিষয়বস্তু থাকতে পারে, যেগুলো হয়তো ফেস টু ফেস ইন্টারাকশন যদি থাকে তো তাহলে ভালো হয়। তার জন্য আমি এই মেন্টরশিপ প্রোগ্রাম আমি এখানে লঞ্চ করার পরিকল্পনা করেছি। তো এখানে কি কি থাকবে একটু কুইক আলোচনা করে নিই। তো বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা এখানে স্টাডি করব, এবং সিলেবাসটাকে আগে আমরা কমপ্লিট করব। আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিলেবাস। আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা এখানে এগোবো। ওকে, আমরা চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল স্টাডিতে জোর দেবো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে করে কিন্তু কোনোভাবেই আমরা জিনিসগুলোকে ঠিকঠাক ট্র্যাকে আনতে পারবো না। আগে দরকার হচ্ছে কনসেপচুয়াল স্টাডি, কনসেপ্টটাকে আগে ঠিক করে শিখতে হবে। তার সাথে করব আমরা এক্সাম্পল প্র্যাকটিস ফর রাইট অ্যাপ্রোচ। অনেক সময় হয় কি, কনসেপ্ট আমরা শিখে যাই, কিন্তু সেই কনসেপ্টটাকে কি করে অ্যাপ্লাই করবো, ওই অ্যাপ্লিকেশনই হয়ে যায় প্রবলেম। আমরা অ্যাপ্লিকেশনে আমরা কি করি, ফেঁসে যাই, অ্যাপ্লিকেশনে আমাদের একটা বড় ক্রস চলে আসে, ফেঁসে যাই, অ্যাপ্লিকেশন করতে পারি না, রাইট অ্যাপ্রোচ আমরা জানতে পারি না, সেটার জন্য কি হয়, আমাদের টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়, আমরা টাইম ম্যানেজমেন্টেও আমরা ল্যাগ করি। ওকে, এই যে টাইম ম্যানেজমেন্ট জিনিসটাতে আমরা ডাউনফলে চলে যাই। তাই জন্য আমরা কি করব, রাইট অ্যাপ্রোচটার উপর জোর দেবো। তার সাথে শিখবো গাইডেন্স অন টাইম ম্যানেজমেন্ট, কি করে আমরা এক্সাম যখন পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো জিনিসটাকে, যে হ্যাঁ একটা পার্টিকুলার কোয়েশ্চেন আমার এক্সামে দেওয়া আছে, লাইক দিস এরকম এরকম ডেটা দেওয়া আছে,
আমার মাথায় সঙ্গে সঙ্গে কি স্ট্রাইক করা উচিত, কোশ্চেনটা দেখা মাত্রই আমার কোন ফ্রেমওয়ার্কের মধ্যে কোশ্চেনটাকে ফেলা উচিত যাতে করে আমি কুইক ওটাকে অ্যান্সার বার করতে পারি, সলভ করতে পারি। কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে অপশনস হেল্প করতে পারে। কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কোনো রিডান্ডেন্ট অর্থাৎ এক্সট্রা ডেটা দেওয়া আছে কিছু ক্ষেত্রে যেগুলো আমার দরকারই নেই, সেই ডেটাগুলোকে আমরা এলিমিনেট করে একটা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্রোচে জিনিসটাকে মাত্র হয়তো নরমাল মেথডে হয়তো 6-7 লাইনের আমার অঙ্কটাকে আমি হয়তো 2 লাইনের আমি ক্যালকুলেশনে সলভ করে দিতে পারি। ঠিক আছে? এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা শিখবো যে রাইট অ্যাপ্রোচ এন্ড তার সঙ্গে টাইম ম্যানেজমেন্ট আর তার সঙ্গে হচ্ছে স্পিড বিল্ড আপ। এইভাবে আমরা স্পিড বিল্ড আপও শিখে যাবো যে কি করে আমরা অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন সলভ করতে পারি। তার সাথে থাকবে অ্যাডভান্স লেভেলে মক টেস্ট অ্যানালিসিস এন্ড এক্সাম গাইডেন্স। মক টেস্ট অ্যানালিসিস অর্থাৎ যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন মক টেস্ট প্ল্যাটফর্মস থেকে সবাই নিজেরা মক দেবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে অ্যানালাইজ করব। পার্টিকুলার আমরা চ্যাপ্টার মানে ক্লাসেস করে আমরা মক অ্যানালিসিস করব যে কিরকম ভাবে আমাদের এই জায়গাগুলো দেখা উচিত ছিল, কোথায় আমরা টাইম বেশি খেয়ে ফেলেছি, কোথায় আমরা টাইমটাকে কাজে লাগাতে পারতাম। তো এইগুলোকে আমরা অ্যানালাইজ করব স্টেপ বাই স্টেপ। তার জন্য একটা মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করেছি। ফিজ আমি একটা খুব নমিনাল ফিজ রাখার চেষ্টা করেছি, অনলি ₹500 পার মান্থ। ঠিক আছে, আমি জানি এটা অনেকের কাছে অনেক বেশি বলে মনে হবে, বাট একটা বেয়ার মিনিমামই রেখেছি, কারণ এটার জন্য আমাকে অনেক এক্সট্রা এফোর্টস এন্ড এক্সট্রা টাইম এখানে পুট করতে হবে। তো সেটার জন্য আমি একটা বেয়ার মিনিমাম ফিস রাখার চেষ্টা করেছি যাতে করে কারোরই ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুব একটা অসুবিধা না হয়। তো অনলি ₹500 পার মান্থ আমি এখানে রেখেছি। আর যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, এনরোল করতে চাও, তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে 8972054311। এইখানে তোমরা একটা আমাকে মেসেজ করবে, একটা ডিএম করবে, এটা পিং করতে পারো আমাকে হাই লিখে যে আই এম ইন্টারেস্টেড ইন দিস মেন্টরশিপ প্রোগ্রাম। তো এটা তোমরা বলতে পারো, তো তখন আমি তোমাদেরকে এখান থেকে রেজিস্টার করিয়ে নেবো, যা কিছু দরকার আছে সেগুলো এখান থেকে বলে দেবো। ওকে, এই ছিল জাস্ট একটা ছোট্ট তোমাদেরকে একটা জানানো দরকার ছিল, তাই জন্য জানালাম। এরপরে বেশি সময় নষ্ট করবো না, আমরা চলে আসবো পরের কোয়েশ্চেনে ডাইরেক্ট। ওকে, তো দেখা যাক কি কি আছে এখানে। বলেছে ইফ এজ র্যাঙ্ক ফ্রম লেফট সাইড হচ্ছে কত 25, খুব ভালো কথা। আর টোটাল নাম্বার অফ পার্সন বলা আছে কত 60, ভেরি গুড। তাহলে এজ র্যাঙ্ক ফ্রম রাইট সাইড কত, রাইট সাইড থেকে এর র্যাঙ্ক জিজ্ঞেস করেছে, খুব ভালো কথা। তো আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে আমার ভালো কথা। আর লেফট সাইড অর্থাৎ এই ডাইরেকশন থেকে র্যাঙ্ক কত, এর র্যাঙ্ক বলেছে 25, অর্থাৎ 25th র্যাঙ্ক এ হোল্ড করছে কোথায়, লেফট সাইড থেকে, খুব ভালো কথা। আচ্ছা, টোটাল পার্সেন্ট বলেছে কত, টোটাল বলেছে 60। টোটাল এখান থেকে মোট, এই যে ধরো মনে করছি একটা এত বড় লাইন আছে, ধরো এটা আমার রো, টোটাল রো মনে করছি আমার এত বড় একটা রো আছে, ঠিক আছে। টোটাল টোটাল এখানে আমার 60 পার্সেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, টোটাল 60 জন পার্সন এখানে আছে, ভালো কথা। আর লেফট সাইড থেকে র্যাঙ্ক বলেছে 25, এটা আমার লেফট সাইড, এটা আমার বলেছে রাইট সাইড। ওকে, রাইট সাইড থেকে এর র্যাঙ্ক কত, রাইট সাইড থেকে র্যাঙ্ক কত হবে, ভালো কথা, দেখে নিচ্ছি। তো একটা সিম্পল অ্যাপ্রোচ আমি যদি কাজে লাগাই এখান থেকে, কি হবে, বেসিক সেন্স কি বলছে, বেসিক সেন্স এটাই বলছে যেটা আমি প্রথমে আলোচনা করলাম, যে লেফট সাইড থেকে এর র্যাঙ্ক বলেছে 25th, 25 নম্বর পজিশনে আছে। 25 নম্বর পজিশনে আছে মানে এর আগে অলরেডি 24 জন পার্সন চলে এসছে, হ্যাঁ কি না, 24 পার্সন এর আগে অলরেডি চলে এসছে, রাইট, রাইট। তো 24 পার্সন এখানে থাকতেই পারে। আর আছে এখানে কত, 25 নম্বর পজিশনে, খুব ভালো কথা। আচ্ছা, আবার এই দিক দিয়ে যদি বিচার করি, আমি যদি রাইট সাইড থেকে বিচার করি, টোটাল কতজন পার্সন আছে, টোটাল আমার 60 পার্সন আছে, টোটাল 60 জন পার্সন আছে, ভালো কথা। 60 জন পার্সনের মধ্যে থেকে আমি যদি 24 জনকে বাদ দিই, অর্থাৎ টোটাল 60 জন থেকে আমি দেখা যাচ্ছে এই এতদূর অব্দি নিচ্ছি, অর্থাৎ এই একদম এই রাইট সাইড থেকে এই এতদূর পর্যন্ত আমি নিচ্ছি, ঠিক আছে। এর আগের যে এই অংশটাকে আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 24 জন পার্সনকে আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, 60 থেকে আমি যদি 24 জন বাদ দিই তাহলে কত পড়ে থাকবে, 60 থেকে 20 গেলে 40, 40 থেকে 4 গেলে আমার থাকবে 36, তাহলে 36 জন পার্সন থাকবে। অর্থাৎ এই দিকের এ কে নিয়ে, অর্থাৎ এই দিকে যে বাউন্ডারিটা টেনেছি, বাউন্ডারির এই পারে তো 24 জন পার্সন ছিল, আর এই পারে তোমার হচ্ছে রাইট সাইডে যতগুলো পার্সন তারা, এবং তার সঙ্গে এও ইনক্লুডেড আছে, তাহলে মোট কতজন হলো, 36 পার্সন হলো টোটাল এই সাইডে। এই যে এই পোর্শনটাতে আমি টোটাল পেলাম কত, 36 পার্সন আমি টোটাল পেলাম, 36 পার্সেন্ট আমি টোটাল পেলাম, ইনক্লুডিং কিন্তু ঢুকে আছে 36 পার্সেন্টের মধ্যে। এবার বলেছে এজ র্যাঙ্ক ফ্রম রাইট সাইড। তো রাইট সাইড থেকে যদি আমি 1 2 3 4 করে টোটাল 36খানা পার্সেন্ট কাউন্ট করি, তাহলে সবার লাস্টে কে আসবে, সবার লাস্টে আসবে, কারণ এই যে বাউন্ডারিতে গিয়ে তোমার 36 পার্সেন্ট শেষ হচ্ছে, আর বাউন্ডারির একদম শেষে পড়ে আছে। লাস্টে তে এসে আমার 36 নাম্বার পার্সন কে, 36 অর্থাৎ লাস্ট পার্সন কে, এটা হচ্ছে আমার অর্থাৎ রাইট সাইড থেকে এর র্যাঙ্ক কত হবে, 36 হবে, রাইট সাইড থেকে এর র্যাঙ্ক হবে আমার 36 হবে এখান থেকে, বোঝা গেল ব্যাপারটা।
অর্থাৎ আমি এখান থেকে কি করতে পারি, যদি আমাকে সহজ সরল ভাষায় যদি বলতে হয় যে হ্যাঁ আমি তাহলে এখান থেকে কি করা উচিত আমার এটাকে ইজিলি সলভ করার জন্য, আমি যদি দেখি এরকম টাইপের প্রবলেম, আমি ডাইরেক্টলি কি করতে পারি। জাস্ট আ মিনিট। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এজ র্যাঙ্ক ফ্রম লেফট সাইড বলেছে 25th, ভালো কথা। এখানে এ লিখলাম, লেফট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে আমার 25th। আমাকে এই ধরো রাইট সাইডটা এদিকে আছে, রাইট সাইড থেকে র্যাঙ্ক কত সেটা জিজ্ঞেস করেছে। টোটাল বলেছে আমার 60% আছে, টোটাল 60% আমার আছে টোটাল, ভালো কথা। তো সিধা সিধি আমি যদি রাইট সাইড থেকে র্যাঙ্ক লিখতে চাই, আমি যদি রাইট সাইড র্যাঙ্ক যদি লিখতে চাই, রাইট র্যাঙ্ক এরকম কিছু লিখি, টোটাল পার্সেন্ট কত, 60%। সেখান থেকে আমি 25 কে বাদ দেবো এবং তার সঙ্গে 1 যোগ করে দেবো। কত আসছে, 60 থেকে 20 গেলে 40, থেকে 5 গেলে 35, 35 প্লাস 1 36, 36 র্যাঙ্কে আসছে এ। এবার এটা একটা অল্টারনেটিভ জিনিস দেখাচ্ছি, এটা একটা কুইক অ্যাপ্রোচ দেখাচ্ছি। টোটাল কি করছি, টোটাল নাম্বার অফ পার্সন থেকে লেফট সাইডের র্যাঙ্কটাকে বাদ দিলাম, টোটাল নাম্বার অফ পার্সন অর্থাৎ রাইট সাইড র্যাঙ্ক আমি যদি এখানে লিখে একটা ফর্মুলা আকারে, রাইট র্যাঙ্ক মানে কত, টোটাল পিপল মাইনাস লেফট র্যাঙ্ক প্লাস 1। অর্থাৎ এখানে করলাম কি, টোটাল 60 জনের থেকে এই 25th র্যাঙ্কে এ আছে, অর্থাৎ এই যে এইদিকে যদি আমি বাউন্ডারি টানি, এইদিকে যদি বাউন্ডারি টানি তাহলে করে কি আসছে, আমি মোট 25 জন পার্সনকে কাউন্ট করছি, কারণ এর আগে যতজন আছে 24 জন প্লাস এ কে মিলে মোট 25 জন, টোটাল 60 জনের থেকে এই 25 জনের যে পুরো গ্রুপটা, এই গ্রুপটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই বক্সের মধ্যে 25 জন পার্সন আছে, 25 জনকে বাদ দিলাম। তাহলে কি হচ্ছে, আমি রাইট সাইডে যে পার্সন কতজন আছে সেটা পেয়ে যাচ্ছি, রো এর রাইট সাইডে কতজন পার্সন আছে সেটা পেয়ে যাচ্ছি, ভালো কথা। এবার 60 মাইনাস 25 করলে আমি পেয়ে যাচ্ছি 35, অর্থাৎ রো এর রাইট সাইডে মোট 35 জন পার্সন আমার এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমাকে রাইট সাইড থেকে এর র্যাঙ্ক জিজ্ঞেস করেছে, এজ র্যাঙ্ক ফ্রম রাইট সাইড। এর যদি র্যাঙ্ক বলি তাহলে এ এখানে, আর রাইট সাইডে এর আগে অলরেডি 35 জন পার্সন আছে, তাহলে এ কত নম্বর পার্সন, রাইট সাইড থেকে যদি ক্যালকুলেট করি তাহলে এ হচ্ছে 35 আর প্লাস 1 মোট 36 নাম্বার পার্সন। তাই জন্য লাস্টে প্লাস 1টা করলাম এর র্যাঙ্কটাকে ধরার জন্য। এ টোটাল আসলো আমার 36 র্যাঙ্ক। বাট এটাও অনেক সময় কোশ্চেন করতে পারে যে এর জাস্ট সামনে যে পার্সনটা, ধরো এর জাস্ট সামনে যে বসে আছে তার র্যাঙ্কটা কত, তখন কিন্তু আমরা আর প্লাস 1টা যোগ করতাম না, কারণ প্লাস 1টা যোগ করছি এ কে অ্যাড করছি বলে। কিন্তু যদি জাস্ট এর সামনে কে বসে আছে তার যদি র্যাঙ্কটা জানতে চাইতো তাহলে কিন্তু প্লাস 1টা অ্যাড করতাম না। প্লাস 1 অ্যাড না করলে এইদিকে যে 35 জন আছে, এই 35তম পার্সেন্টটাই হচ্ছে এটা হতো এবং 35th হয়ে যেত এর র্যাঙ্ক। এগুলো এখন একটু জটিল কনসেপ্ট মনে হতে পারে নতুনদের জন্য, এগুলোতে এতটা ডিটেলে আমি যাব না এখন, জাস্ট এইটুকুনি বোঝানোর ছিল যে এরকম ভাবে জিনিসটা হবে। নেক্সট আরেকটা কোশ্চেন করি, আর একটু ক্লিয়ার হবে। ইন এ রো এ ইজ 15 ফ্রম দ্য লেফট সাইড আর বি হচ্ছে 18 ফ্রম দ্য রাইট সাইড, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। দেখা যাক। বলেছে এ এখানে আছে, লেফট সাইড থেকে এর র্যাঙ্ক হচ্ছে কত, 15th, খুব ভালো কথা। আর বি এখানে কোন একটা জায়গা আছে, বি এর হচ্ছে রাইট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে 18th, ভালো কথা। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বুঝে গেলাম যে এ যদি এখানে থাকে তাহলে এই সাইড এ কে বাদ দিয়ে এর আগে মোট 14 জন পার্সন আছে, এটা আমি বুঝে গেলাম। বি যদি এখানে থাকে তাহলে বি কে বাদ দিয়ে বি এর এই সাইডে বি এর আগে, বি হচ্ছে 18th র্যাঙ্ক, 18 নম্বর পার্সন যদি বি হয় তাহলে বি এর আগে মোট 17 জন পার্সন থাকবে, ভালো কথা, এটাও বুঝে গেলাম। তো এই সেটটাতে টোটাল এই 14 জন পার্সন প্লাস এদেরকে মিলিয়ে আমার মোট 15 জন আছে। এই সেটটাতে বি কে এবং বি এর আগের 17 জন পার্সনকে মিলিয়ে মোট আমার হচ্ছে 18 জন লোক আছে, 18 জন ছেলেপুলে আছে। কিন্তু এদের মাঝখানে এ আর বি এর মাঝখানে কে কোথায় আছে কিছু তো আমি জানি না, এটা তো কিছু বলা নেই যে এ বি এর আগে আছে না বি আগে আছে এ পরে আছে, এগুলো তো আমি কিছু জানি না। এই মাঝখানে কোনো ব্রিজ পাচ্ছি না, কোনো ডেটা আমাকে বলা নেই, অর্থাৎ এটা আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বার করতে পারবো না। অ্যান্সার হবে সি এন্ড ডি ক্যান নট বি ডিটারমাইন্ড, ওকে। অ্যান্সার এখান থেকে আসবে আমার সি এন্ড ডি, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতজন পার্সন আমার এখানে আছে। তো এরকম টাইপের জিনিস আমাদের থাকতে পারে যে হ্যাঁ যে সি এন্ড ডি কন্ডিশনস চলে আসলো,
যেখান থেকে আমরা ডিটারমাইন করতে পারবো না যে টোটাল কতজন পার্সন আমরা এখানে থাকতে পারি, কিন্তু আমাকে লজিক্যালি বুঝতে হবে কেন আমি পারছি না জিনিসটা করতে, কেন আমাদের এখানে ডিটারমিনেশনটা হলো না। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। রোহিত র্যাঙ্ক 14 ফ্রম টপ। আচ্ছা, টপ টপ এন্ড বটম কেস বলেছে, তার মানে কি আমাদের ভার্টিক্যাল রো হবে, এই যে ভার্টিক্যাল রো এরকম করে হবে। আচ্ছা, রোহিত র্যাঙ্ক 14 ফ্রম দ্য টপ। আচ্ছা, ধরে নিচ্ছি আমি রোহিতকে আমি এখানে রাখছি, ভালো কথা। এবং এই যে টপ সাইড থেকে নামলে রোহিত হচ্ছে 14th র্যাঙ্কে আছে, খুব ভালো কথা, 14th র্যাঙ্কে আছে। অ্যান্ড 32nd ফ্রম বটম ইন এ ক্লাস। অর্থাৎ যদি বটম সাইড থেকে ধরা হয়, এই বটম থেকে যদি উপরে ওঠে, তো বটম সাইড থেকে রোহিত হচ্ছে 32nd র্যাঙ্ক হোল্ড করছে, খুব ভালো। বটম সাইড থেকে 32nd, টপ সাইড থেকে 14। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন এ ক্লাস? কিচ্ছু না। এতক্ষণ যেটা হচ্ছে এটা হরাইজন্টাল রো এরকম করে করছিলাম, এখন সেটা ভার্টিক্যাল রো এরকম হয়ে গেছে, জিনিসটা একই আছে। বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। সহজ জিনিস এখান থেকে করব। কি করব এখান থেকে? দেখো দেখো, টপ সাইড থেকে রোহিত 14th র্যাঙ্কে আসছে, টপ থেকে ক্যালকুলেট করলে রোহিত হচ্ছে 14 নম্বর পার্সন, তাহলে রোহিতের আগে আরো 13 জন পার্সন টপে এখানে আছে, ভালো কথা। আর 32nd বটম সাইড থেকে 32nd 32তম পার্সন, তার মানে বটমে রোহিতের নিচে আরো 31 পার্সন এখানে আছে, খুব ভালো কথা। তো টোটাল পিপল কত হওয়া উচিত? টোটাল কত হওয়া উচিত? এই 13 জন পার্সন প্লাস নিচের 31 জন পার্সন প্লাস তাদের মাঝখানে রোহিত একজন পার্সন, হয়ে গেল। অর্থাৎ 31 10 41 আর 3 44 আর একে 45, টোটাল 45% আমার এখানে আসা উচিত, হ্যাঁ কি না? টোটাল 45% আমার এখান থেকে আসছে, রাইট? আরামসে। আচ্ছা, এইভাবে যেমন করা যায়, তেমনি আমরা আরেকটা উপায়ও করতে পারি, যেটা তোমাদের সহজ মনে হয়। আমার তো মানে এটাই সহজ মনে হতো আমার, জানি না কেন। তবে আরেকটা উপায়ও হয় যেটা আমি দেখাচ্ছি, এটা হয়তো তোমাদের আরেকটু সহজ লাগতে পারে। ধরো টপ সাইড থেকে রোহিতকে কত দেখানো হলো? 14th র্যাঙ্ক দেখানো হলো টপ সাইড থেকে রোহিতকে। আর বটম সাইড থেকে রোহিতকে কত দেখানো হলো? 32nd র্যাঙ্ক দেখানো হলো, খুব ভালো কথা। আচ্ছা, এবার আমি এই দুটো ডেটা থেকে ডাইরেক্ট যদি টোটাল পিপল বার করতে চাই, কি করবো দেখো। বটমের র্যাঙ্ক 32nd প্লাস টপের র্যাঙ্ক 14 অ্যাড করব, এই দুটোকে অ্যাড করে এখান থেকে 1 মাইনাস করে দেবো। 32 10 42 আর 4 46, 46 থেকে 1 বাদ গেলে 45% এখানে অ্যান্সার হবে। এবার এটা কেন করলাম? কেন করলাম দেখো, নিচ থেকে 32 32nd র্যাঙ্ক, তো 32nd র্যাঙ্কে 32 ধরে নেওয়া মানে কি করছি আমি? এই রোহিতের নিচের যে 31 জন পার্সন তাকেও ধরছি, প্লাস রোহিতকেও ধরছি, ভালো কথা। রোহিতকে একবার ধরলাম। আর উপর থেকে যে 14th র্যাঙ্ক আছে সেখানে 14 অ্যাড করছি, মানে কি এই যে 13 জন পার্সন ছিল তাদেরকেও অ্যাড করছি এবং আবার রোহিতকেও অ্যাড করছি। তো রোহিতকে আমি কি করলাম, রোহিত একবার মোট দুবার রোহিতকে অ্যাড করা হয়ে গেল, অর্থাৎ একটা ব্যক্তিকে আমি দুবার কাউন্ট করে নিয়েছি। তো রোহিত তো দুবার আর নেই, রোহিত তো আমার একবারই আছে। তো রোহিতকে যেহেতু দুবার কাউন্ট করে নিয়েছি, সেটার জন্য আমি 1 মাইনাস করে দিলাম, দিয়ে আমার সিধা এখান থেকে 45% চলে আসলো। সিম্পল, এরকম ভাবে করা যায়। এভাবে করতে পারো তোমরা, দুটোই আমি অ্যাপ্রোচ এখানে দেখাচ্ছি, সহজ জিনিস। কোশ্চেন নাম্বার 4 একটা সিমিলার কোশ্চেন। এ ইজ 17 ফ্রম দ্য লেফট সাইড, খুব ভালো কথা। বি ইজ 15 ফ্রম দ্য রাইট সাইড অ্যান্ড 20 ফ্রম লেফট। ওকে, দেখো ভালো করে বুঝবো। এ বলেছে 17 ফ্রম দ্য লেফট সাইড, ওকে। এ কে বসালাম, এ এখান থেকে লেফট সাইড থেকে 17th র্যাঙ্ক হোল্ড করছে, এটা লেফট সাইড ধরে। চলো, আচ্ছা। বি ইজ 15 ফ্রম রাইট অ্যান্ড 20th ফ্রম লেফট। আচ্ছা, বি বলেছে 20th ফ্রম লেফট। তো 17 নম্বর র্যাঙ্কিং এ যদি আমার এ থাকে, ভালো করে বুঝবো, 17 নম্বর র্যাঙ্কিং যদি এ থাকে, তাহলে এ এর আগে ডেফিনেটলি আমার 16 জন পার্সন আছে। আর বি বলেছে কত? বি বলেছে লেফট 15 ফ্রম রাইট, এটাকে একটুখানি বাদ রাখছি এখন, 15 ফ্রম রাইটটাকে এখন বাদ রাখছি। বলেছে 20th ফ্রম লেফট, এটাকে আগে ধরবো, কারণ আমরা লেফট থেকে অলরেডি কাউন্ট করছি। তো বি এর সম্বন্ধে লেফট সাইডে ডেটা আছে একটা, চেক করে নি। 20th ফ্রম দ্য লেফট, তো এর র্যাঙ্ক কত? এ তো 17th পজিশন আছে, তাহলে 17 নম্বরে এ আছে, তাহলে এটা হবে আমার 18 নম্বর, এটা হবে আমার 19 নম্বর, এবং এইখানে আমার বি থাকবে 20th র্যাঙ্কে, হ্যাঁ কি না? বি আমার লেফট সাইড থেকে এই যে চলে আসবে, লেফট সাইড থেকে বি আমার হচ্ছে এখানে 20th র্যাঙ্কে আছে, খুব ভালো কথা। আবার এই একই বি আমি বলেছিলাম প্রথমে 1 পার্সন ইজ ইকুয়াল টু 1 পজিশন, অর্থাৎ এই বি এর আমি লেফট সাইড থেকে দেখি বা রাইট সাইড থেকে দেখি, বি তো আমার এই একই জায়গায় বসে থাকবে। তো বি এর বলেছে র্যাঙ্ক 15 ফ্রম দ্য রাইট সাইড, অর্থাৎ রাইট সাইড থেকে যদি ক্যালকুলেট করা হয়, এদিকে যদি রাইট সাইড থেকে ক্যালকুলেট করে, তাহলে বি এর র্যাঙ্ক হচ্ছে আমার এখানে 15th, ওকে। তো বি এর র্যাঙ্ক 15th মানে এইদিকে বি এর পরে আরো 14 জন পার্সন থাকা উচিত, কারণ রাইট সাইড থেকে ক্যালকুলেট করে 14 জন পার্সন পেরিয়ে এসে 15 নম্বরে তারপরে বি আসছে, অর্থাৎ বি এর এই সাইডে আরো 14 জন পার্সন এখানে থাকা উচিত।
বাস আমার তো এটা ক্লিয়ার হয়ে গেল। ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সন টুয়ার্ডস রাইট অফ এ। এখানে কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, টোটাল কিন্তু এখানে আর বলেনি, এখানে কিন্তু টোটাল পার্সন আর বলেনি আমাদেরকে, আমাকে বলেছে এর রাইট সাইডে কজন আছে, এর রাইট সাইডে আমার কজন আছে, এটা আমাকে বার করতে হবে। এটা আরো সহজ হয়ে গেল। দেখো এ আমার এই সাইডে আছে, নর্মালি আমাকে কিছু বলা নেই, মানে এটাকে আমি লেফট ধরবো, এটাকে আমি রাইট ধরবো, আমার লেফট রাইট যেটা আমি সেটাকেই ধরবো। তো এর রাইট সাইডে কজন আছে, এর রাইট সাইডে দেখো এই একজন আছে, এই দুজন আছে, বি আমার তিনজন আছে, প্লাস বি এর পরে আরো যে 14 জন তারা আছে, অর্থাৎ এইদিকে 3 জন প্লাস 14 জন, 14 আর 3 মোট আমার 17 জন পার্সন আছে এর রাইট সাইডে, হ্যাঁ কি না? এর রাইট সাইডে আমার টোটাল 17 জন পার্সন আছে আরামসে। তো এখান থেকে আমি এটাও বার করতে পারবো, অবভিয়াসলি এটা বার করা সম্ভব। এবার একটা জিনিস, এটা তো আমি কনসেপচুয়ালি তোমাদেরকে ভেঙে বোঝানোর জন্য বললাম, পরীক্ষায় কি আমরা এতটা টাইম পাবো এতটা এরকম ভাবে জটিল করার মতন? আমাদের মনে হয় না এতটা আমাদের সময় এখানে দেওয়া উচিত। একটুখানি আমরা অন্য অ্যাপ্রোচও শিখি, এটা তো শিখে গেলাম যে বেসিকটা কিরকম করে হয়। এবার তার সঙ্গে বেসিকের সাথে আমাদের আরো কিছু অল্টারনেটিভও শেখা উচিত, যে কিরকম করে আমরা করতে পারি। ওকে, সো আমরা জাস্ট আ মিনিট। ওকে, হুম, বলেছে এই 17 ফ্রম দ্য লেফট, ভালো কথা, এখানে এ লিখলাম, এ এখান থেকে আমার লেফট সাইড থেকে 17th র্যাঙ্কে আছে, খুব ভালো কথা। আচ্ছা, বি হচ্ছে 20th ফ্রম দ্য লেফট, বি এখানে লিখলাম, একটুখানি এগিয়ে, বি কততে আছে, বি এখান থেকে আমার 20th র্যাঙ্কে আছে, খুব ভালো কথা, বি 20th র্যাঙ্কে আছে, খুব ভালো। আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সন টুয়ার্ডস রাইট অফ এ, ভালো কথা। আর বি বলেছে 15 ফ্রম দ্য রাইট সাইড, তো 15 ফ্রম দ্য রাইট সাইড এখান থেকে করেছে 15th, বি আমার এখান থেকে 15th হয়ে যাবে, খুব ভালো কথা। এবার দেখো এ এর র্যাঙ্কিং হচ্ছে কত, এ এর র্যাঙ্কিং হচ্ছে 17th, আর বি এর র্যাঙ্কিং হচ্ছে 20th, খুব ভালো কথা। এবার একটা জিনিস তোমাদেরকে এখানে দেখাবো, যে যখন আমার কাছে ধরো লেফট সাইড থেকে কাউন্টিং করছি, সেম ডাইরেকশন থেকে কাউন্টিং করছি, লেফট বা রাইট, তখন একটা পার্সনের র্যাঙ্ক ধরো বলা হচ্ছে ধরো সেকেন্ড, আরেকটা পার্সনের র্যাঙ্ক ধরো বলা হচ্ছে ফিফথ, তাহলে এদের মাঝে কতজন পার্সন রয়েছে মাঝে, এটা কি করে আমরা বার করবো, মাঝে কতজন রয়েছে কি করে বার করবো? এটা একটা জিনিস তোমাদেরকে শেখাই, ভালো করে বুঝবে। কি করব, ফার্স্ট পার্সন র্যাঙ্ক 2, সেকেন্ড পার্সন র্যাঙ্ক 5, এই দুটোকে অ্যাড করব, ভালো কথা, অ্যাড করে দিলাম। এবং সেখান থেকে আমি কি করব, 1 মাইনাস করব, ঠিক করছি। না না, সরি সরি সরি, অ্যাড কেন করবো, সরি, এদের দুজনের যে র্যাঙ্ক, এই দুজনের র্যাঙ্কে আগে মাইনাস করবো, 5 মাইনাস 2, মাইনাস করবো, ফিফথ আর সেকেন্ড আছে, তো মাইনাস করবো 5 মাইনাস 2, তার থেকে আরো 1 মাইনাস করে দেবো, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে করে কি হয়, 5 মাইনাস 2 করলে আসছে 3, 3 মাইনাস 1, এবং 3 মাইনাস 1 করলে আসছে 2, অর্থাৎ এই ক্ষেত্রে দুটো পার্সেন্ট থাকবে। এবং স্বাভাবিক, সেকেন্ড তুমি ভাবো না, সেকেন্ড পার্সন যদি এটা হয় 2, তারপরে 3 নম্বর থার্ড পার্সন, ফোর্থ পার্সন, এবং তারপরে থাকবে ফিফথ পার্সন, অর্থাৎ মাঝখানে এই তো এই একটা পার্সন এবং এই একটা পার্সন, দুটো পার্সন আমার হয়ে গেল। আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে এই জিনিসটাকে আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু একটা দারুণ কাজের ফর্মুলা, কারণ এই জিনিসটার উপরেই কিন্তু আমরা পরে যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট বা এইসব টাইপের পাজলস গুলো করব, বা আমাদের যে ফ্লোর বেস পাজল বা মান্থ বেস পাজল এগুলো যেগুলো থাকবে, তখন কিন্তু এই ডেটাগুলো কিন্তু প্রচন্ড কাজে লাগবে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কাজে লাগবে, র্যাঙ্কিং কনসেপ্টগুলো কাজে লাগবে। ধরো ফিফথ র্যাঙ্ক রয়েছে, আর দেখা যাচ্ছে আমার এখানে 9th র্যাঙ্ক রয়েছে, এদের মাঝে মোট কতজন পার্সন আছে কি করে বার করবো? একই জিনিস যেটা শেখালাম, হাইয়েস্ট র্যাঙ্ক থেকে লো র্যাঙ্কটাকে মাইনাস করব, 9 মাইনাস 5 করব, খুব ভালো কথা, এখান থেকে আরো 1 মাইনাস করে দেবো, 9 থেকে 5 বাদ গেলে হচ্ছে 4, 4 থেকে 1 বাদ গেলে হচ্ছে 3, অর্থাৎ 3টে পার্সন আমার এখানে থাকবে। ক্যালকুলেট করে না, ফিফথ এর পরে হবে কত, সিক্সথ হবে, তারপরে সেভেন্থ হবে, তারপরে এইটথ হবে, তারপরে নাইন্থ চলে আসবে, অর্থাৎ 1%, 2% আমার 3টে পার্সেন্ট থাকছে। এইভাবেও আমরা কিন্তু জিনিসটাকে সহজে কাউন্টিং করতে পারি, সহজে আমরা এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। তো এইটা একটা জিনিস শিখলে, যে দুটো পার্সন। আচ্ছা, আমি কিন্তু এখানে নর্মালি এগুলো করে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের একটুখানি যদি তোমাদের চাও এই জিনিসগুলোকে করতে, তোমাদেরকে একটু কিন্তু খাতা পেনে নোট করে নিতে হবে এগুলো, হ্যাঁ, তুমি খাতা পেনে যদি নোট না করো তাহলে করে কিন্তু এটা কিন্তু মাথায় থাকবে না, ক্লাসে দেখলে
তারপরে পরে ভুলে যাবে। রেকর্ডেড ক্লাস হওয়ার একটা সুবিধা যে বারবার দেখতে পারবে জিনিসটাকে রিপিটেটিভলি, কিন্তু খাতায় নিজেকেও নোট রাখতে হবে, অন্তত বেসিক ইনিশিয়াল ফেজে যারা নতুন নতুন করছো একেবারে। তো এই একই অ্যাপ্রোচ কাজে লাগিয়ে আমি এটা বার করতে পারবো না যে এ আর বি এর মাঝখানে মোট আমার কতজন পার্সন আছে? পারবো। দেখো, এ এর র্যাঙ্ক হচ্ছে 17th, বি এর র্যাঙ্ক হচ্ছে 20, তাহলে এ আর বি এর মাঝখানে কতজন আছে? 20 মাইনাস 17 করবো, কারণ এটা হাইয়েস্ট র্যাঙ্ক, এটা লোয়েস্ট র্যাঙ্ক। 20 মাইনাস 17 করবো, তার থেকে আরো 1 মাইনাস করবো। 20 থেকে 17 মাইনাস করে আছে 3, 3 থেকে 1 মাইনাস করে থাকছে 2 জন, তাহলে দুটো পার্সন আমার এখানে থাকলো। এবার আমাকে জিজ্ঞেস করছে টুয়ার্ডস রাইট সাইড অফ এ, এই মাঝখানে পার্সনটা কেন বার করলাম? কারণ এর রাইট সাইডে তো এই মাঝের পার্সন গুলো থাকবে, একই না? তাই জন্যই আমি মাঝখানে পার্সনটাকে বার করলাম। এ আর বি এর মাঝখানে কারা 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 আছে? এ আর বি এর মাঝখানে দেখলাম দুটো পার্সন, এখানে পেলাম দুটো পার্সন পেলাম, খুব ভালো কথা। তারপরে বি হিমসেলফ ওর হারসেলফ, বি প্রেজেন্ট আছে। আর বি এর র্যাঙ্ক বলেছে আমার এই দিক দিয়ে 15th র্যাঙ্ক আছে। তো 15th র্যাঙ্ক মানে বি এর আগে অলরেডি 14 জন পার্সন আমার অ্যাভেলেবেল আছে। টোটাল কতজন থাকলো এর রাইট সাইডে? ইজ রাইট কতজন থাকলো? এই মাঝের দুটো পার্সন এ আর বি এর মাঝখানে তারা, প্লাস বি একজন একটা, প্লাস হচ্ছে বি এর আগে যারা 14 জন তারা, অর্থাৎ 14 আর 2 16 আর 1 17, মোট 17% এখান থেকে থাকলো। এটা আবার এটাও করতে পারি আমি, এটা ছাড়া আরেকটা জিনিসও করতে পারি। আমি দেখা যায় যে 14টা পার্সেন্ট যে কনসেপ্টটা করলাম সেটা না করে একটা জিনিস করতে পারি, এ আর বি এর মাঝখানে দুটো পার্সেন্ট তারা থাকলো, প্লাস বি এর র্যাঙ্ক কত? 15th, বি এর র্যাঙ্ক 15th, সোজাসুজি আমি এখানে 15টাকে অ্যাড করে দিলাম, 15 আর 2 17 ডাইরেক্ট চলে আসলো। কারণ বি কে নিয়েই তো এই 15 জন আসছে, 15 15th র্যাঙ্কে বি আসছে, মানে বি সমেত যে পুরো একদম রাইট সাইড অব্দি যদি চলে যায় তাহলে টোটাল আমি 15টা পার্সেন্ট কি পাবো? 15 আর 2 17 যোগ করে দিলাম, ডাইরেক্ট 17% চলে আসবে। যেমন করে খুশি করতে পারো, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 6th 7th 15th 9th এই যদি টিএইচ টিএইচ বা সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে যদি বলা থাকে কোনো একটা পার্সন র্যাঙ্ক, তাহলে বুঝতে হবে ওই র্যাঙ্কটাতে ওই পার্টিকুলার পার্সনটাকে নিয়ে কাউন্ট করা হয়েছে। অর্থাৎ বি এর র্যাঙ্ক রাইট সাইড থেকে 15th, মানে রাইট সাইড থেকে 15টা পার্সন যদি ধরি, তাহলে বুঝতে হবে বি ওর মধ্যে অলরেডি ঢুকে গেল। যদি বি কে বাদ দিয়ে আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে সেই 15th র্যাঙ্ক ভ্যালু থেকে একজন অর্থাৎ বি কে কমিয়ে দিতে হবে, সেই পার্সনকে কমিয়ে দিতে হবে, যে 14% এদিকে পড়ে থাকবে। এইভাবে আমাদেরকে করতে হবে জিনিসগুলো। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন বলেছে রাম ইজ 11th টু লেফট অফ শ্যাম। এইটা একটা ভালো জিনিস, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম, যে দুটো পার্সনের মাঝখানের যে গ্যাপ সেটা কি করে বার করলাম, সেই জিনিসটার সঙ্গে এখানে কিন্তু কাজে লাগবে। ভালো করে বুঝবো। এখানে কি দেখালাম? দুটো পার্সনের মধ্যেকার যদি গ্যাপ বার করতে হয়, তাহলে তাদের দুজনের র্যাঙ্ক এটাকে মাইনাস করে তার থেকে আরো 1 মাইনাস করে দিতে হয়। ঠিক সিমিলার একটা কনসেপ্ট এখানে কাজে লাগাবো। রাম ইজ 11th লেফট অফ শ্যাম। তার আগে আমি যদি বলি সাপোজ এ ইজ সেকেন্ড রাইট অফ বি, তার মানে কি? তার মানে বি যদি এখানে বসে, তাহলে বি এর পরে প্রথমে একজন থাকবে, বি এর পরে রাইট, এই যে রাইট সাইডে যাচ্ছি, সেকেন্ড রাইট অফ বি, রাইট অফ বি, তাহলে বি এর রাইট সাইড থেকে এই একটা ফার্স্ট পার্সন এখানে থাকবে না, এবং তারপরে তোমার হচ্ছে এ এখানে থাকবে, যে সেকেন্ড পার্সন হচ্ছে এ এখানে থাকবে। অর্থাৎ বি আর এর মধ্যে কটা পার্সনের গ্যাপ? 2% গ্যাপ, রাইট? যদি বলি সি ইজ থার্ড লেফট অফ ডি, তার মানে কি? ধরো এখানে করলাম ডি, ডি এর লেফট সাইড মানে এই দিকে, ডি এর লেফট সাইড যদি এদিকে হয় তাহলে এইদিকে কোনটা? এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, তারপরে থাকবে তোমার সেকেন্ড পার্সন, তারপরে হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনের জায়গায় কে বলবে? এখানে বলবে সি। সি ইজ থার্ড লেফট অফ ডি, ডি এর সাইড থেকে লেফটে যেতে যেতে 3 নম্বর পার্সন যেটা পড়বে সেটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে এখানে সি আর ডি এর মাঝখানে গ্যাপ কত? দুটো পার্সনের। অর্থাৎ একটা জিনিস যদি বলতে হয় এইরকম স্টেটমেন্ট গুলো থেকে যদি মাঝখানের কতজন পার্সন বার করতে, তাহলে কি করছি? সেকেন্ড রাইট বলেছিল, তাহলে যত র্যাঙ্ক আছে তার থেকে র্যাঙ্ক থেকে আমি 1 কমিয়ে দেবো, তাহলেই পেয়ে যাব নাম্বার অফ পিপল ইন বিটুইন। ওকে, মানে ওদের মধ্যবর্তী কতজন মানুষ এখানে রয়েছে। তো এ হচ্ছে সেকেন্ড রাইট অফ বি, অর্থাৎ বি এর রাইট সাইড থেকে একটা পার্সন গ্যাপ রেখে আমি একে পুট করতে পারি। সি ইজ থার্ড লেফট অফ ডি, অর্থাৎ ডি এর লেফট সাইড থেকে থার্ড বলেছে, অর্থাৎ 1 কমিয়ে দিলে 2, ডি এর লেফট সাইড থেকে দুটো পার্সেন্ট বাদ দিয়ে আমি সি কে প্লট করতে পারি। এইটা হচ্ছে কনসেপ্ট। ওকে, আমি এইভাবেই এক্সাম্পলস গুলোকে পিক আপ করেছি, যাতে করে তোমরা এই জিনিসগুলোকে
ধরতে শেখো, কারণ এগুলো হয়তো এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে তোমাদের হয়তো এখনকার যে কোয়েশ্চেনের ট্রেন্ড হয়তো সেরকম কোয়েশ্চেন তোমরা পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজল তৈরি করার, এটা ফাউন্ডেশন লেভেল। বলা হচ্ছে রাম ইজ 11th লেফট অফ শ্যাম, অর্থাৎ শ্যাম যদি আমার এখানে থাকে তাহলে ওর লেফট সাইডে আমি বলতে পারি 10% গ্যাপ বাদ দিয়ে আমার রাম থাকবে, কারণ আমরা তাই শিখলাম এখনই যে যতটা র্যাঙ্ক থাকবে তার থেকে ওদের মাঝখানে যে ছেলেপুলের সংখ্যা, মানুষের সংখ্যা, সেটা হচ্ছে যা র্যাঙ্ক ভ্যালু তার থেকে 1 কমিয়ে দিতে হবে। এবার শ্যাম, দেখো স্টেটমেন্ট এখানে শেষ হয়নি, শ্যাম হু ইজ 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড, অর্থাৎ শ্যামের যদি র্যাঙ্ক বলতে হয় লেফট সাইড থেকে, শ্যামের র্যাঙ্ক হচ্ছে লেফট সাইড থেকে পুরোপুরি 15th র্যাঙ্ক হোল্ড করছে শ্যাম লেফট সাইড থেকে, ভালো কথা। অ্যান্ড হরিশ ইজ 20th ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। আচ্ছা, হরিশ হচ্ছে 20th ফ্রম দ্য রাইট এন্ড, ওকে ওকে ওকে, লেট মি চেক। আচ্ছা, রাম ইজ 11th লেফট অফ শ্যাম, খুব ভালো কথা। আর শ্যাম বলেছে 15th। আচ্ছা, শ্যাম যদি 15টা হয় তাহলে মানে শ্যামের আগে আরো 14 জন পার্সন আছে, ভালো করে বুঝবো। শ্যাম যদি 15 নম্বর পার্সন হয় তাহলে শ্যামের আগে নিশ্চয়ই টোটাল 14 জন পার্সন থাকবে। লেফট সাইড থেকে প্রথমে 1 2 3 করে 14 জন পার্সন হবে, তারপরে শ্যাম এখানে 15th র্যাঙ্কে এসছে। আচ্ছা, শ্যামের এদিকে আমি অলরেডি এখানে ভালো করে লিখে রেখে, শ্যামের এখানে অলরেডি 10টা পার্সন এদের মাঝখানে আমি দেখতে পাচ্ছি, শ্যাম আর রামের মাঝখানে 10টা পার্সেন্ট দেখতে পাচ্ছি। রামকে ধরলে আরো একটা পার্সেন্ট, অর্থাৎ 11টা পার্সেন্ট হয়ে গেল, তাহলে 12 13 14 এই হয়ে গেল আমার রো শেষ। এইটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা রাম হচ্ছে ফোর্থ পার্সন, তারপরে 10 জন, তারপরে শ্যাম, এরকম ভাবে জিনিসটা রয়েছে। এটা একটা ওভারভিউ আমি পেলাম। আচ্ছা, আর বলেছে হরিশ, হরিশ ইজ 20th ফ্রম দ্য রাইট হ্যান্ড, তো একটা ফ্রেন্ডের কথা বলা যায় হরিশ, যে হচ্ছে রাইট সাইড থেকে 20th র্যাঙ্কে আসছে, রাইট সাইড থেকে 20th র্যাঙ্কে আসছে। দেন হোয়াট ইজ দ্য পজিশন অফ রাম ফ্রম দ্য রাইট সাইড। আচ্ছা, রামের পজিশন জিজ্ঞেস করেছে রাইট সাইড থেকে, হঠাৎ করে হরিশকে নিয়ে চলে এসেছে, বাট হরিশের কিন্তু আর কোনো ইনফো আমার কাছে দেয়নি। তো হরিশের কোনো ইনফো আমার কাছে নেই যেহেতু, তো একটা জিনিস এখানে বুঝতেই পারছি যে এই যে হরিশ, এ শ্যামের সঙ্গে কোন জায়গায় বা রামের সঙ্গে, মানে রাম শ্যাম অব্দি একটা কানেকশন ছিল, কিন্তু হঠাৎ করে যে হরিশের কথাটা বলে দিল, এটা কিন্তু আমি শ্যাম আর রামের সঙ্গে কোনো কানেকশন করতে পারছি না। হরিশ, হরিশ তোমার একদম রো এর শুরুতে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই মাঝে যে 10 জন আছে সেখানেও থাকতে পারে, বা শ্যামের পরে 30 জন 40 জন বাদ দিয়েও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আমি তো শিওর নই যে হরিশ কোথায় আছে। আমাকে জাস্ট বলেছে রাইট সাইড থেকে হরিশ 20th র্যাঙ্কে আছে। এবার দেখো এতক্ষণ লেফট সাইড থেকে রাম শ্যামের যত কথা ছিল লেফট সাইড থেকে, যদি হরিশের যদি এটা বলতো যে হরিশ লেফট সাইড থেকে কোনো একটা র্যাঙ্ক হোল্ড করছে, তাহলেও আমি কিছু করতে পারতাম, বা শ্যাম বা রামের যদি রাইট সাইডের কোনো র্যাঙ্ক বলা থাকতো সেটাও করতে পারতাম, কিন্তু কিছুই বলা নেই, তাই হরিশের এই ক্লুটার সঙ্গে আমি এই ক্লুগুলোকে কানেক্ট করতে পারছি না, তাই আমি এখানে লিখবো অ্যান্সার সি এন্ড ডি, কারণ আমি এখানে বলতে পারবো না এক্স্যাক্টলি যে রাম রাইট সাইড থেকে কোন র্যাঙ্ক হোল্ড করছে। যদি আমাকে জিজ্ঞেস করতো রাম লেফট সাইড থেকে কোন র্যাঙ্ক হোল্ড করছে, তাহলে কি বলতে পারতাম? লেফট সাইডের র্যাঙ্ক অবশ্যই বলতে পারতাম, কারণ লেফট সাইডে হিসাব হয়ে গেছে, এই যে 1 2 3 4, রাম হচ্ছে এখানে ফোর্থ র্যাঙ্ক হোল্ড করছে লেফট সাইড থেকে, এটা আরামসে বলতে পারতাম। বাট রাইট সাইডের র্যাঙ্ক আমরা বলতে পারবো না বলে এটা সি এন্ড ডি অ্যান্সার হবে। বলা হয়েছে এ ইজ 16 ফ্রম লেফট, বি ইজ 11 ফ্রম রাইট, আর সি ইজ এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড বি। এটা খুব ভালো কথা, সি ইজ এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড বি অ্যান্ড ক্যারিজ 17th র্যাঙ্ক ফ্রম রাইট সাইড। ভেরি গুড। ফাইন্ড সিজ র্যাঙ্ক ফ্রম দ্য লেফট সাইড। ওকে, দেখো সি এরও রাইট সাইডের র্যাঙ্ক বলা আছে, অ্যাপ্রোচটা বুঝবো, আমি কোন ক্লু গুলোকে পিক করছি আগে সেটাকে দেখতে হবে। সি এর আমাকে রাইট সাইড র্যাঙ্ক বলা আছে 17, বি এরও রাইট সাইড র্যাঙ্ক বলা আছে, এর ক্ষেত্রে শুধু লেফট র্যাঙ্ক বলা আছে। তো আমি এমন করি কেন যে রাইট সাইড থেকে স্টার্ট করি, যদি রাইট সাইড থেকে স্টার্ট করি তাহলে বি এর র্যাঙ্ক এখান থেকে আসছে কত, 11th র্যাঙ্ক আসছে, খুব ভালো কথা। রাইট সাইড থেকে আরো কিছুটা গিয়ে সি এর র্যাঙ্ক কত হচ্ছে, সি এর র্যাঙ্ক আমার এখান থেকে আসছে 17th র্যাঙ্ক আসছে, ইটস ভেরি নাইস, 17th র্যাঙ্ক আসছে। এবার বলেছে সি ইজ এক্স্যাক্টলি বিটুইন এ এন্ড বি। এক্স্যাক্টলি বিটুইন মানে হচ্ছে কি, ধরো এখানে এ আছে, এখানে বি আছে, তাদের একদম মাঝখানে থাকবে সি, অর্থাৎ এ থেকে সি এর মাঝখানে মোট যতগুলো পার্সেন্ট থাকবে, সি আর বি এর মাঝখানেও ঠিক ততগুলো পার্সেন্টই থাকবে, অর্থাৎ একদম মিডল পজিশনে থাকবে, অর্থাৎ এ থেকে সি এর যা দূরত্ব, অর্থাৎ নাম্বার অফ পার্সনের গ্যাপ যা হবে, সি থেকে বি এরও তাই দূরত্ব, অর্থাৎ নাম্বার অফ পার্সনের গ্যাপ তাই হবে। এবার দেখো রাইট সাইডের র্যাঙ্ক বলা আছে কত, সি এর ক্ষেত্রে বলা আছে 17th, বি এর ক্ষেত্রে বলা আছে 11th। ওকে,
তাহলে আমি এখান থেকে বার করতে পারবো যে এদের মাঝখানে কতজন পার্সন আছে। এখনই বললাম ফর্মুলা, কি করব, দুটো র্যাঙ্কে ডিফারেন্স করব, 17 মাইনাস 11 করব এবং তার থেকে আরো 1 কমিয়ে দেবো। তাহলে 17 থেকে 11 বাদ গেলে 6, 6 থেকে 1 বাদ গেলে 5, তাহলে মাঝখানে এদের 5টা পার্সন এখানে থাকবে, রাইট? 5% এর গ্যাপ থাকবে। আর হবেও তাই, কারণ 11-এর পরে তুমি গোনো 12, 13, 14, 15, 16, 16টা, তারপরে 17 নম্বর পজিশনে সি চলে আসবে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, এই 4টে র্যাঙ্ক হচ্ছে এখানে থাকবে মাঝখানে, এই মানে এই 5টা র্যাঙ্ক এখানে মাঝখানে থাকবে। তো এখানে 5টা পার্সন থাকলো। তাহলে সিমিলারলি আমি এটাও বলতে পারি, এরপরে আরো যখন এগোবো 5% গ্যাপ দিয়ে আমার তারপরে এখানে এ থাকবে, রাইট? 5% এর গ্যাপ দিয়ে এ এখানে থাকবে, ওকে। আবার এ বলেছে 16 ফ্রম দ্য লেফট সাইড, এ হচ্ছে লেফট সাইড থেকে, আবার এ হচ্ছে কত, লেফট সাইড থেকে এ হচ্ছে আমার 16th র্যাঙ্ক হোল্ড করছে। তার মানে এর আগে কত, এর আগে তোমার 15খানা পার্সেন্ট আরো আছে। এর এই সাইড থেকে যদি এগোতে থাকি তাহলে 15টা পার্সেন্ট আমি আরো পাবো সামনের দিকে। বলেছে ফাইন্ড সিজ র্যাঙ্ক ফ্রম দ্য লেফট সাইড। তাহলে এবার সি এর র্যাঙ্ক কাউন্ট করতে হবে আমার কত, লেফট সাইড থেকে, লেফট সাইড থেকে কাউন্ট করতে হবে। এই 15টা পার্সেন্ট বাদ দাও, এ অবধি আমি কটা পার্সেন্ট পেয়েছি, 16টা পার্সেন্ট পেয়েছি, 16টা পার্সেন্ট পেয়েছি তো। তারপরে কটা পার্সেন্ট আছে, 5টা পার্সেন্ট আছে, অর্থাৎ 16 আর 5 যোগ করলে 21, 21। তারপরে 21-এর পর যে পার্সেন্টটা, সে হচ্ছে সি। ভালো করে বুঝবো, আমি যদি হিসাব করি আপ টু এ পর্যন্ত, এই যে এ হচ্ছে এখানে, এর আগে 15টা পার্সেন্ট আছে, খুব ভালো কথা। এ মাঝখানে একটা পার্সেন্ট হয়ে গেল, তারপরে আরো 5টা পার্সেন্ট আছে, খুব ভালো কথা। তারপরে আসছে তোমার সি আর একটা পার্সেন্ট হয়ে গেল। তাহলে র্যাঙ্ক কত হচ্ছে, এই 15টা পার্সেন্ট 15 জন, প্লাস এ একজন একজন, প্লাস মাঝখানে আরো 5 জন 5 জন, তারপরে সি যে লাস্ট পার্সেন্ট, সি, সে একজন, অর্থাৎ 15, একে 16, 5 21 আর একে 22, 22nd। লেফট সাইড থেকে যদি কনসিডার করি তাহলে সি এর আমার র্যাঙ্ক আসবে কত, 22nd র্যাঙ্ক হচ্ছে সি এখান থেকে হোল্ড করবে। তো কি করলাম এখান থেকে, এই যে দুটো রাইট সাইডের র্যাঙ্ক বলা ছিল, সি এরও রাইট সাইড র্যাঙ্ক বলা ছিল, বি এরও রাইট সাইড র্যাঙ্ক বলা ছিল, এইখান থেকে আমি সি আর বি কে একত্রিত ভাবে এক জায়গায় নিয়ে আসলাম, ওকে। দুজনেরই যেহেতু রাইট সাইড থেকে সেম ডাইরেকশন থেকে র্যাঙ্ক বলা ছিল, তাই ওদের মাঝখানের আমি র্যাঙ্ক গুলোকে কাজে লাগিয়ে নাম্বার অফ পিপল সি আর বি এর মাঝখানে কতজন বসছে তাদের আমি সংখ্যাটা বার করলাম। বলা হয়েছে সি হচ্ছে এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ সি আর বি এর মধ্যে যতজন পার্সন থাকবে, এ আর সি এর মধ্যে ততজন পার্সন থাকবে। তো তাই করে আমি এখানে এ আর সি এর মাঝখানে পার্সন সংখ্যাটা বার করলাম। আবার এর লেফট সাইডের র্যাঙ্কটা বসিয়ে দিয়েছি, এর লেফট সাইডের র্যাঙ্কটাও পেয়ে গেছি, 16th র্যাঙ্ক আছে লেফট সাইড থেকে। তো লেফট সাইড থেকে তাহলে সি এর র্যাঙ্কটাও বার করা সহজ, কারণ সি যদি লেফট সাইড থেকে ফুল কাউন্টিং করি তাহলে এ অব্দি আসবে 16টা পার্সেন্ট, তারপরে আরো 5টা পার্সেন্ট যোগ করলে 21টা পার্সেন্ট, তারপর 22 নম্বর পার্সেন্ট যেটা, সি এর আগে লেফট সাইডে 21টা পার্সেন্ট তাহলে টোটাল আছে, তাহলে 22 নম্বর পজিশনে লেফট সাইডে তোমার কে থাকছে, সি থাকছে। তাহলে সি এর র্যাঙ্ক এখান থেকে অটোমেটিক 22nd হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং খুবই মানে মাথা ঘামানোর মতো। আচ্ছা, এখানে বলা হচ্ছে 15 গার্লস স্ট্যান্ডিং ইন এ লাইন ফেসিং নর্থ, ওকে। 15টা মেয়ে আছে, নর্থ সাইড ফেস করছে। নর্থ সাইড ফেস করার মানে আমাকে স্পেসিফাই করে দিল যে আমার এই ডাইরেকশনটা লেফট হবে, এই ডাইরেকশনটা রাইট হবে। কিছু কিছু কোয়েশ্চেনে তোমাকে সাউথ সাইড ফেস করতে বলবে, সাউথ ফেসিং একটা সিচুয়েশন বলতে হবে। সাউথ যদি ফেস করে তাহলে আমাকে কি করতে হবে, কিচ্ছু না, এটা এটা গোলানোর কোনো জায়গাই নেই, সিম্পল ব্যাপার। তুমি এই জায়গায় নিজেকে বসিয়ে দাও। ধরো তুমি রয়েছো, তুমি সাউথ সাইড ফেস করছো, তুমি এই ডাইরেকশনে ফেস করছো, তুমি মনে মনে জাস্ট চিন্তা করো তোমার যদি চোখটা এই দিকে থাকে তাহলে তোমার বাঁ দিকে ডান দিক কোনটা হবে, সিম্পল ব্যাপার। নর্মালি তুমি যদি সোজা এদিকে তাকাও তাহলে লেফট সাইড তোমার এদিকে থাকছে, রাইট সাইড তোমার এদিকে থাকছে। তুমি যদি নিচের দিকে যদি অপোজিট ডাইরেকশন থাকো তাহলে তখন কি হবে, তখন তোমার ডেফিনেটলি লেফট হ্যান্ড এটা হয়ে যাবে, রাইট হ্যান্ড এটা হয়ে যাবে, উল্টে যাবে, জাস্ট আর কিছুই না, সিম্পল ব্যাপার। তো এটাই বলতে চেয়েছি এখানে। আচ্ছা, বলছে 15 গার্ল স্ট্যান্ডিং ইন এ লাইন ফেসিং নর্থ, খুব ভালো কথা, নর্থ সাইড বলে রেখেছে, অর্থাৎ এটা আমার লেফট হয়ে যাবে, এটা আমার এখানে রাইট হয়ে যাবে, খুব ভালো কথা। আচ্ছা, সুমন ইজ 11th ফ্রম দ্য রাইট সাইড, তো রাইট সাইড থেকে যদি এখান থেকে ক্যালকুলেট করা হয়, রাইট সাইড থেকে এখানে যে 11th র্যাঙ্ক যদি ধরা হয় তাহলে কি আসছে, এখান থেকে আছে সুমন। সুমন এখান থেকে হচ্ছে 11th র্যাঙ্ক হোল্ড করছে রাইট সাইড থেকে। রাধিকা ইজ 9th ফ্রম লেফট, ওকে। 9th সাইড থেকে আছে রাধিকা আছে, রাধিকা আমি ধরে নিলাম এখান থেকে, রাধিকা 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 আমার এখান থেকে কত র্যাঙ্ক হোল্ড করছে, লেফট সাইড থেকে আমার 9th র্যাঙ্ক হোল্ড করছে, দ্যাটস ফাইন। আচ্ছা, মিনা ইজ ইন বিটুইন সুমন এন্ড রাধিকা। আচ্ছা, মিনা কি আসছে, মিনা হচ্ছে সুমন আর রাধিকার মাঝখানে আছে, কোথাও মাঝখানে আছে, ভালো কথা। ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস স্ট্যান্ডিং রাইট অফ মিনা, মিনার রাইট সাইডে কতজন আছে সেটা আমাকে বার করতে চেয়েছে, ওকে, দ্যাটস ভেরি ফাইন। দেখা যাক, এখানে একটা কন্ডিশন, এখানে যদি
বলা আছে টোটাল 15 গার্লস আর স্ট্যান্ডিং। ওকে, দ্যাটস ফাইন। আর একটা জিনিস বলবো, বলেছে মিনা ইজ বিটুইন সুমন এন্ড রাধিকা। তো এই সিচুয়েশনে আমাকে এটা বুঝে নিতে হবে যে মিনা হচ্ছে সুমন আর রাধিকার এক্স্যাক্টলি মিডিলে আছে। কেন? কারণ এর থেকে মানে এটাই যে রাধিকা আর মিনার মাঝখানে যতজন পার্সন থাকবে, মিনা আর সুমনের মাঝখানে ততজন পার্সনই থাকবে। এখানে এটা বলে দেয় অনেক সময় যে মিনা ইজ এক্স্যাক্টলি, অনেক সময় এক্স্যাক্টলি ওয়ার্ডটা মেনশন করে দেয়, মিনা ইজ এক্স্যাক্টলি বিটুইন এত। কিন্তু যদি এটা নাও বা বলা থাকে, এই সিচুয়েশন আমাকে এটা বুঝে নিতে হবে যে মিনা আর রাধিকা আর মিনা আর সুমনের মাঝখানে গ্যাপটা সেম আছে। এবার একটা জিনিস খুব সাবধানে করতে হবে, সেটা হচ্ছে কি, এই পোর্শনে আমার টোটাল পার্সন কতগুলো সেটা আমাকে বুঝতে হবে। এই যে এইটুকুনি যে পোর্শনকে আমি বক্স করলাম, এইটা বাস। আমার দরকার হচ্ছে নাম্বার অফ গার্লস স্ট্যান্ডিং রাইট সাইড অফ মিনা, মিনা রাইট সাইডে কতজন আছে সেটাকে বার করো ভালো করে। একটা জিনিস বুঝবো, এইখান থেকে এই ডাইরেকশনটা আমার দরকার এবং এইখান থেকে এই পোর্শনটা আমার দরকার। এই পুরো পোর্শনটাতে, এই লেফট সাইডের পোর্শনটাতে রাধিকা অব্দি, আমি কিন্তু রাধিকা অব্দি লাইনটা টেনেছি। রাধিকা 9th র্যাঙ্কে আছে, তার মানে রাধিকার আগে আরো 8জন পার্সন আছে এবং রাধিকাকে নিয়ে টোটাল 9জন পার্সন আছে। তো রাধিকা অব্দি মোট কটা পার্সেন্ট পাচ্ছি? আমি 9% পাচ্ছি, হ্যাঁ কি না? পাচ্ছি। আবার সুমনের ক্ষেত্রে আমি লাইনটা কিন্তু পুরো সুমন অব্দি টেনেছি। সুমন হচ্ছে রাইট সাইড থেকে 11th র্যাঙ্কে আছে, সুমনের এই সাইডে 10জন পার্সন থাকছে আর সুমনকে নিয়ে মোট 11টা পার্সন থাকছে। তাহলে টোটাল এই এরিয়ার মধ্যে মোট 11টা পার্সন এখানে চলে আসলো। টোটাল কটা আছে? টোটাল আমার 15% আছে। 15%, আমি গার্লস বা পার্সন একই ধরছি, 15% আছে। তার মধ্যে 11 আর 9 হলো কটা? 20টা পার্সন হয়ে গেল, রাইট? এখান থেকে 20টা পার্সন হয়ে গেল। কিন্তু 20টা কি এখান থেকে সম্ভব? আমার টোটাল নাম্বার অফ পার্সন এখান থেকে এক্সিড করে গেল। তাহলে করে কি করে করব? টোটাল নাম্বার অফ পার্সন তো এক্সিড করে গেল, কারণ আমাকে বলেছে 15টা, কিন্তু আমি করে ফেলছি 20টা। এটা তো সম্ভব নয়। তাহলে এটা কেন হচ্ছে? এটা তো একটা নতুন টাইপের টুইস্ট। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, জিনিসটা এখানে হচ্ছে সেটা হচ্ছে, আমরা রাধিকা এন্ড সুমনকে এই পজিশনে যেটা ধরেছি, এটা আমাদের ভুল ধরা হয়েছে। এবার আমাদেরকে তো বলা নেই এক্স্যাক্টলি যে কে কোন জায়গায় লাই করছে, কেমন ভাবে লাই করছে, সেটা তো বলা নেই। তো এই কারণে আমাদেরকে ধরাটা একটু চেঞ্জ করতে হবে। এবার টোটাল 15টা গার্লস আছে, তাহলে একটা জিনিস করতে পারি, 1 2 3 4 5 6 করে আমি এখানে 15খানা আমি গোল্লা গোল্লা করে বানাতে পারি। এটা অনেক টাইম কনজাম্পশন হয়ে যাবে, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তাই এই জায়গাটা আমরা এরকম করে করব না। যখন দেখলাম চটপট, যখন আমরা দেখলাম ওই অ্যাপ্রোচে কাজ করলো না, আমরা অ্যাপ্রোচটাকে চেঞ্জ করব। কি করব? সুমন ইজ 11 ফ্রম রাইট সাইড, এখানে লিখলাম সুমন। একটু কেমন কেমন হয়ে গেল সুমন লেখাটা। যাই হোক, সুমন ইজ 11 ফ্রম দ্য রাইট সাইড। ওকে, না সুমন এরকম না, এরকম না, এরকম না, সরি, আমরা উল্টো করছিলাম। আমরা বলেছিলাম রাধিকা ইজ 9 ফ্রম দ্য লেফট। ওকে, সো রাধিকাকে আমরা আগে এইদিকে রাখবো, রাধিকাকে আমরা আগে এদিকে রাখবো। রাধিকা, শি ইজ 9th ফ্রম দ্য লেফট সাইড। ওকে, শি ইজ 9th ফ্রম দ্য লেফট সাইড। ওকে, আর আমরা সুমনকে আমরা এদিকে রাখবো, সুমনকে আমরা এইদিকে রাখবো। সুমন কি হচ্ছে? সুমন হচ্ছে এখান থেকে 11 ফ্রম দ্য রাইট সাইড। ওকে, ভালো কথা, সুমন এখানে হয়ে গেল 11th ফ্রম দ্য রাইট সাইড। ওকে, আচ্ছা। আর মিনা ইজ ইন বিটুইন সুমন এন্ড রাধিকা, তো মিনা হচ্ছে কোথায় চলে আসবে? মিনা এখানে মাঝে চলে আসলো, মিনা হচ্ছে সুমন আর রাধিকার মাঝখানে। আচ্ছা, এবার বলেছে টোটাল নাম্বার অফ পার্সন কত? 15 গার্লস আছে টোটাল, এখান থেকে 15টা পার্সন আছে বা 15টা গার্লস আছে, যাই হোক এখান থেকে ধরে নিলাম, চলো। আচ্ছা, এইখানে এবার একটা জিনিস বোঝার আছে, একটা জিনিস বুঝবার আছে কি, সুমন আর মিনা এখানে মাঝখানে পড়ে গেছে একটা। সুমন এখানে একটা দাগ ফেলেছে, মিনা এখানে একটা পার্সন অকুপাই করেছে। আবার এখানে 11th র্যাঙ্কিং এ তোমার হচ্ছে মিনা একটা পজিশন নিচে, রাধিকা একটা পজিশন নিচে। খুব ভালো, এটা খুব সাবধানে বুঝতে হবে, কিন্তু এই জায়গাটা একটুখানি ক্রিটিক্যাল আছে, একটুখানি বুঝবার ব্যাপার আছে। তো 9টা পার্সন, নাইন্থ র্যাঙ্কে তোমার রাধিকা আছে লেফট সাইড থেকে, তার মানে কি লেফট সাইডে প্রথমে 8 পার্সন আসছে আগে, তারপরে আসছে রাধিকা, তারপরে আসছে রাধিকা। 8টা পার্সনের মধ্যে সুমন একটা পার্সন, মিনা একটা পার্সন, তাহলে আননোন পার্সন বাকি কটা থাকলো? 6টা পার্সন আমার কাছে আননোন থাকলো, যাদেরকে আমি জানি না। এই 6টা পার্সন, তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে এই পজিশনটায় থাকবে সুমনের আগে, কেউ কেউ হচ্ছে সুমন আর মিনার মাঝখানে থাকবে, কেউ কেউ মিনা আর রাধিকার মাঝখানে থাকবে। 6টা পার্সন এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে, হবে। আচ্ছা, এবার কিভাবে হবে তা আমি জানি না। এবার এখানেও ব্যাপার আছে, সুমন আর মিনার মাঝখানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা, আর মিনা আর রাধিকার মাঝখানে এই পোর্শনটা, এইখানে তোমার পার্সনস গুলো সমান সমান হতে হবে। আচ্ছা, তো একটা যদি কাজ করি, আমি যদি এখানে একটু অ্যাজাম্পশন লাগাতে হবে, আমি সুমন আর মিনার মাঝখানে এখানে যদি 2% দিই, এখানেও যদি মিনার রাধিকার মাঝখানে 2%, তাহলে 2 2 4টে পার্সন, তাহলে এদিকে আরো 2% তাহলে আমার জায়গা চলে আসছে, এদিকে 2%কে রাখতে পারবো, ভালো কথা।
যদি একটা করে পার্সেন্ট দিই, কথার কথা এখানে একটা পার্সেন্ট দিলাম, এখানে একটা পার্সেন্ট দিলাম, তাহলে টোটাল এদিকে দুটো গেল, তাহলে এদিকে আমি 4% রাখতে পারবো। এবার আমি ঠিক এবার তাহলে কোনটা ফলো করবো? 3% তো হবে না, কারণ 3 6টা করে দিলে এখানেই 6টা শেষ, আগে আমার তাহলে প্লট করার কোনো জায়গা থাকবে না। ওকে, এখানে একটা ব্যাপার হয়ে আসছে। আচ্ছা, এবার নিচের পোর্শনটাকে আমাকে একটু ট্যালি করতে হবে, নিচের পোর্শনটাকে ট্যালি করতে হবে। কেমন করে ট্যালি করবো? টোটাল হচ্ছে এখানে যদি বলি 15% আছে এখান থেকে, খুব ভালো কথা। আচ্ছা, 15% এর আমাকে গল্পটা এখানে স্যাটিসফাই করতে হবে, 15% আছে। আচ্ছা, আম, আচ্ছা, রাধিকাকে যদি আমি 9th ধরি, এখানে 9th, তাহলে বাকি এদিকে নিশ্চয়ই তাহলে টোটাল 6টা% হবে, আর আমার গল্প শেষ। মানে এই যে এই পোর্শন থেকে এই পোর্শন অব্দি আমার 6% হয়ে আমার গল্পটা শেষ হয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? কারণ তবেই তো 15% কমপ্লিট হয়েছে না। রাধিকা 9th মানে এত দূর অব্দি তো আমার 9টা% হয়ে গেল, তাহলে বাকি এইটুকুনির মধ্যে আমার 6টা% ঢুকে যাওয়া উচিত, তাহলে 15টা%। আর এই অ্যাঙ্গেল থেকে যদি এখানে 6টা% থাকে, তাহলে 6 এর পর 7 নম্বর পজিশনে রাধিকা চলে আসছে। রাইট সাইড থেকে রাধিকার র্যাঙ্কিং তো পেয়ে গেলাম, রাইট সাইড থেকে রাধিকার র্যাঙ্কিং তো পেয়ে গেলাম, 7th র্যাঙ্ক চলে আসছে রাধিকার, হ্যাঁ কি না? 7th র্যাঙ্ক চলে আসছে। আচ্ছা, মিনা কততে আসছে? মিনা 11th র্যাঙ্ক আসছে। মিনা 11th র্যাঙ্ক আসছে মানে 8 9 10, অর্থাৎ 3% গ্যাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে, 3% গ্যাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3টে মানে এদিকেও 3% হবে, অবভিয়াসলি হতেই হবে। তাহলে টোটাল কতগুলো পার্সেন্ট হলো এখান থেকে? রাধিকা 7th মানে 7টা% এখানে, 7 আর 3 10টা হলো, এইখানে হলো মিনা হলো 11 নম্বর পার্সেন্ট, 11 আর 3 14টা%, আর সুমন হয়ে গেল আমার 15%। তার মানে এই পোর্শনটা আর আমার কাজেই লাগলো না, অর্থাৎ কি সুমন অব্দি আমার র্যাঙ্কটা, আমার এখানে রোটা আমার এখানে শেষ হয়ে গেল। আরেকবার প্রথম থেকে বুঝি, জিনিসটা একটু ক্রিটিক্যাল কমপ্লিকেটেড লাগছে, তাই না? প্রথম থেকে বুঝবো। টোটাল আমার কাছে 15% রয়েছে, ওকে, 15% রয়েছে। সুমন ইজ 11th ফ্রম দ্য রাইট সাইড, ওকে, দ্যাটস ফাইন। আমি এখানে ধরলাম সুমন, আমি এখানে ধরলাম সুমন আসছে কত? সুমন হচ্ছে 11th ফ্রম দ্য রাইট সাইড, এই যে রাইট সাইড থেকে সুমন হচ্ছে 11th র্যাঙ্ক হোল্ড করেছে, খুব ভালো কথা। রাধিকা ইজ 9th ফ্রম দ্য লেফট, ভালো কথা। মিনা ইজ বিটুইন সুমন এন্ড রাধিকা। আমি এখানে মিনাকে কোথাও একটা ধরে নিলাম, আমি জানি না এক্স্যাক্টলি মিনা আর রাধিকা সুমনের কতটা কি ডিফারেন্স, বাট আমি এরকম ধরে নিলাম। এইটুকু আমি জানি যে মিনা আর রাধিকার মধ্যে যা গ্যাপ থাকবে, সুমন আর মিনার মধ্যে সেম গ্যাপ থাকবে। এই যে সুমন আর মিনার মধ্যে যা গ্যাপ থাকবে, মিনা অ্যান্ড রাধিকার মধ্যে নাম্বার অফ পার্সেন্ট সেম থাকবে, খুব ভালো কথা। আচ্ছা, রাধিকা এবার বলেছে কথা, রাধিকা ইজ 9th ফ্রম দ্য লেফট সাইড, ওকে, ভালো কথা। রাধিকা বলেছে 9th ফ্রম দ্য লেফট সাইড, এদিকে লেফট সাইড থেকে কাউন্ট করলে রাধিকার র্যাঙ্ক আসছে কত? 9th র্যাঙ্ক আসছে। রাধিকার এখানে 9th র্যাঙ্ক আসছে, দ্যাটস ওকে, ভেরি নাইস। এবার আমি জানি না লেফট সাইডটা কোথা কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গেছে, আমি কিছু জানি না, আমি শুধু এটুকু জানি 9th র্যাঙ্ক হোল্ড করছে। এবার দেখো টোটাল 15টা%, এটা কিন্তু একটা বিরাট বড় ক্লু। টোটাল 15টা% মানে রাধিকাকে অব্দি যদি আমি 9th র্যাঙ্ক পেয়ে যাই, তার মানে রাধিকার পরে এইদিকে আর 6টা% থাকছে, এদিকে 6টা% হয়ে আমার এখানে আমার রো শেষ হয়ে গেল, রো শেষ হয়ে গেল, খুব ভালো কথা। ওকে, 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 দ্যাটস ফাইন। সুমন আবার এই থেকে 11th র্যাঙ্ক হোল্ড করছে, মানে রাধিকা অব্দি যদি আমি এখানে দেখি, ভালো করে বুঝবো, তাহলে এখানে আমার 6টা% রাইট সাইড থেকে ক্যালকুলেট করে, 6টা 6টা%। রাধিকা 1টা%, তাহলে হলো কত? 7টা%, 7টা%। আবার সুমন এখানে যদি 11th র্যাঙ্ক হোল্ড করে, তাহলে কত? 11th র্যাঙ্ক হোল্ড করা মানে এই সাইডে আরো 10টা% থাকছে, 7টা% এর হিসাব আমি পেয়ে গেছি, ভালো করে বুঝবো, 7টা% এর হিসাব আমি পেয়ে গেছি। তাহলে বাকি রইলো আমার 3টে%, রাইট? 3টে% বাকি রইলো। ওকে, 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 জাস্ট মিনিট, জাস্ট মিনিট, এখানে কি আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আমি এখানে একটু কি আগেরটাতে ভুল করলাম না এখন ভুল করছি? কোনটা? একটু দেখতে হবে জিনিসটা। 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ। 9th% তো এখানে 6টা%, এখানে 6টা% থাকছে, ভালো কথা। 7 নম্বর এখানে আসছে এত। সুমন ইজ 11th ফ্রম দ্য রাইট, ওকে, 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 সুমন ইজ 11th ফ্রম দ্য রাইট, ওকে। আর জাস্ট মিনিট, হ্যাঁ, আমাকে একটু এটা চেক করতে হবে একটুখানি। ওকে, তো এখান থেকে আবার রিজিউম করছি তাহলে জিনিসটা। রাইট সাইড থেকে যখন আমি ক্যালকুলেট করছি, তাহলে করে কি দাঁড়াচ্ছে? এখানে 6টা% আমার থাকলো, খুব ভালো কথা, এখানে 6টা% আসলো। রাধিকাকে নিয়ে আমার কি হলো? 7টা% হলো, ভালো কথা। টোটাল আমার 15টা% আছে, টোটাল 15টা% আছে। তাহলে আমার 15টা% থেকে 7টা% হিসাব বাদ বাদ চলে গেল, তাহলে আমার হাতে রইলো কটা? 8টা%। 8টা%, 8টা% এর মধ্যে একটা সুমন আর একটা মিনা আছে, যাদের ব্যাপারে আমি জানি। তাহলে 8টা% থেকে আরো 2টো% আমি হিসাব জানি। তাহলে আননোন পার্সন কটা পড়ে রইলো? 6টা% আমার কাছে আননোন পড়ে রইলো, ভালো কথা। 6টা% আমার কাছে আননোন পড়ে রইলো, যাদেরকে আমাকে প্লটিং করতে হবে। এবার কি করে প্লটিংটা করব, এটাই চিন্তার বিষয়, কি করে প্লটিংটা করা যায়। এখানে এটা হয়ে গেল 6%, এটাকে হয়ে গেল 7%। এখানে আমি যদি একটা কাজ করি,
আমি যদি এখানে দুটো পার্সেন্টের গ্যাপ করি, তাহলে সাতটা এদিকে 6, একে 7 আর 2 9, একে 10, 10 আর 2 12, আর একে 13, 13টা পার্সেন্ট হয়ে যাচ্ছে, এবং এদিকে আরো দুটো পার্সেন্ট হয়ে যাচ্ছে। নো 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 নো, শিট শিট শিট, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। সাচ অ্যান এম্বারাসিং থিং, সাচ অ্যান এম্বারাসমেন্ট। ওকে, একটু ফ্রেশ ভাবে এটা স্টার্ট করা যাক। সেটা হচ্ছে, একটা কাজ করি, রাধিকা, আমি এখানে রাধিকাকে ধরছি। রাধিকা 9th র্যাঙ্ক হোল্ড করছে এখান থেকে। রাধিকা এই সাইড থেকে আমার 9th র্যাঙ্ক হোল্ড করছে ফ্রম লেফট সাইড। ওকে, টোটাল আমার 15টা পার্সেন্ট আছে। 15টা পার্সেন্ট মানে এদিকে আর আমার কটা পার্সেন্ট থাকবে? এদিকে আমার আর 6টা পার্সেন্ট থাকবে। 6টা পার্সেন্ট থাকবে, ব্যাস আমার এখানে রো কমপ্লিট। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা চলো, এবার আমাকে বলছে সুমন ইজ 11 ফ্রম দ্য রাইট। সুমন ইজ 11 ফ্রম দ্য রাইট, ভালো করে বুঝবো, রাইট সাইডে ক্যালকুলেশন যখন করছি। এখানে আমার 6টা পার্সেন্ট হয়ে গেল। এইখানে রাধিকাকে নিয়ে আমার কি হলো? এখানে আমার 7 নম্বর পার্সেন্টটা হয়ে গেল। 6টা পার্সেন্ট প্লাস একটা পার্সেন্ট, মোট 7টা পার্সেন্ট। 7টা পার্সেন্ট, ভালো কথা। এইখান থেকে আমার দেখা যাচ্ছে 11th, এখান থেকে আমার 11th র্যাঙ্কে চলে আসছে কে? 11th র্যাঙ্কে আমার এখানে চলে আসছে তোমার সুমন। সুমন সুমন, এখান থেকে সুমন চলে আসছে। সুমন, সুমনকে করলাম 11th র্যাঙ্কে, খুব ভালো কথা। এখান থেকে সুমন চলে আসছে আমার 11th র্যাঙ্কে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে টোটাল কটা পার্সেন্ট হলো? 6টা পার্সেন্ট, একে 7টা পার্সেন্ট, 7টা পার্সেন্ট, ভালো কথা। আর তারপরে তোমার হচ্ছে 11th র্যাঙ্কে আসছে। 11th র্যাঙ্কে আসছে মানে টোটাল মাঝখানে এর আগে করা 10% থাকবে। তাহলে এখানে মাঝখানে তোমার 3টে পার্সেন্টের গ্যাপ তৈরি হলো। 3টে পার্সেন্টের গ্যাপ তৈরি হলো। কেন 3টে পার্সেন্ট? 6টা পার্সেন্ট, এক 7টা পার্সেন্ট, 3 10টা পার্সেন্ট, 10টা পার্সেন্টের পর তারপরে 11th পার্সেন্ট হচ্ছে সুমন। ভালো করে বুঝবো, সহজ জিনিস কিন্তু, এমন ডিফিকাল্ট নয় জিনিসটা। আমি প্রথমে একটু গুলিয়ে ফেলেছিলাম, বাট এখন কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার। রাধিকা 9 ফ্রম দ্য লেফট সাইড, তো প্রথমে লেফট সাইড থেকে রাধিকাকে আমি 9th প্লট করলাম, ভালো কথা। মানে রাধিকাকে মিলিয়ে 9টা পার্সেন্ট আমার হয়ে গেল। টোটাল আমার 15টা পার্সেন্ট আছে। তো তার মানে রাধিকার পরে আর আমার 6টা পার্সেন্ট অ্যাভেলেবেল আছে। 6টা পার্সেন্ট বসিয়ে দিয়েছি এখানে। সুমান বলেছে 11 ফ্রম দ্য রাইট সাইড, এটা তো আমার রাইট সাইড। রাইট সাইড তো আমার এই পোর্শনটা রাইট সাইড। তো রাইট সাইড থেকে আমি যদি ক্যালকুলেট করি, এই যে হলো 6টা পার্সেন্ট, রাধিকাকে নিয়ে আরো একটা পার্সেন্ট, মোট 7টা পার্সেন্ট। তাহলে আরো 3টে পার্সেন্ট করার পর 11 নম্বর পজিশনে আমার সুমন থাকবে। কারণ 11th মানে কি, তার আগে 10টা পার্সেন্ট আসছে। 6, একে 7 আর 3 10, 10টা পার্সেন্ট হয়ে গেল। এটা হয়ে গেল সুমন, আমার 11th র্যাঙ্ক হোল্ড করছে সুমন, খুব ভালো কথা। টোটাল আমার 15টা পার্সেন্ট আছে। তাহলে 15টা পার্সেন্ট মানে সুমনের পরে এইদিকে আর কটা পার্সেন্ট থাকবে? সুমনের পরে এইদিকে আর আমার 4টে পার্সেন্ট থাকবে। ওকে, সুমনের পর এইদিকে আমার আর 4টে পার্সেন্ট থাকবে, 15টা পার্সেন্ট হয়ে গেল। সুমন আর রাধিকার মাঝখানে থাকবে কে? মিনা। মিনাকে আমি এম দিয়ে প্লট করি। সুমন আর রাধিকার মাঝখানে মিনা থাকবে, ভালো করে বুঝবো। এবার এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে কটা পার্সেন্ট পেয়েছিলাম? 3টে পার্সেন্ট। 3টে পার্সেন্টের মধ্যে মিনা হারসেলফ একটা পার্সেন্ট। তাহলে বাকি কে পড়ে থাকলো? তাহলে বাকি আমার একটা একটা করে পার্সেন্ট পড়ে থাকছে, হ্যাঁ কি না? বাকি আমার একটা একটা করে পার্সেন্ট পড়ে থাকা উচিত, তাই তো? কারণ যদি আমি একটা পার্সেন্ট এখানে ধরি, যদি একটা পার্সেন্টের গ্যাপ ধরি, এখানে যদি এক পার্সেন্টের গ্যাপ ধরি, তাহলে এটা ফুলফিল হওয়া উচিত। একটু ক্যালকুলেট করে নেবো। 6, একে 7, একে 8, 9, 10, 11, 11 হচ্ছে 15, 15টা পার্সেন্ট। হ্যাঁ, অবভিয়াসলি এখান থেকে তাহলে পুরোটা কমপ্লিট হচ্ছে। মিনা ইজ বিট, হ্যাঁ হয়ে গেল। তো এবার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস স্ট্যান্ডিং রাইট অফ মিনা। তো মিনার রাইট সাইডে কতজন আছে? তাহলে মিনার রাইট সাইডে আমার তাহলে কতজন পার্সন আছে? দেখো, একটা, রাধিকাকে নিয়ে দুটো, দুটো আর 6টা, টোটাল আমার 8টা পার্সন হয়ে গেল। এখান থেকে টোটাল আমার 8% মিনার রাইট সাইডে আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার টোটাল পয়েন্ট। ওকে, শুধু জিনিসটাকে সাজানোটা হচ্ছে একটু ডিফিকাল্ট ছিল। প্রথমে প্রথমে আমি একটু গুলিয়ে ফেলেছিলাম সাজানোর জন্য। এই কনফিউশনটা হতেই পারে, আমি মাঝখানে পড়াশোনা থেকে একটু আউট অফ টাচ হয়ে গেছি, সেটারই প্রমাণ এটা। যে আগে যেগুলো খুব সহজে করে ফেলতে পারতাম, এখন এগুলোতে একটুখানি ল্যাগস হচ্ছে। তো দ্যাট ইজ মানে নোটেবল পয়েন্ট ফ্রম মাই সাইড। এগুলো আমাকেও রিভাইজ করতে হবে অনেকটা। ওকে, তো এটা হচ্ছে দেখার মতন বিষয়। সেটা হচ্ছে কি, যে সুমন এখানে আর হচ্ছে আমার মিনা এখানে, সুমন এখানে আর হচ্ছে আমার রাধিকা এখানে। তো কি করলাম, প্রথমে লেফট সাইড থেকে 9th পজিশনে রাধিকাকে প্লট করলাম। 9টা পার্সেন্ট পেয়ে গেলাম। টোটাল 15টা পার্সেন্ট আছে, মানে বাকি আর 6টা পার্সেন্টের আমার এখানে প্রভিশন আছে। 6টা পার্সেন্ট এখানে প্লট করে দিলাম। এবার রিভার্স ক্যালকুলেশন করে আমি সুমনকে প্লট করছি রাইট সাইড থেকে 11। রাইট সাইড থেকে 11 মানে এখানে 6টা পার্সেন্ট হলো। রাধিকাকে নিয়ে আরো একটা পার্সেন্ট, 7টা পার্সেন্ট হলো। তারপরে আর 3টে পার্সেন্ট দিলে আমার টোটাল 10টা পার্সেন্ট হয়ে গেল রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে 10টা পার্সেন্টের পর 11 নম্বর পার্সেন্ট হচ্ছে আমার সুমন। তো রাধিকা আর সুমনের মাঝখানে টোটাল গ্যাপ হচ্ছে 3টে পার্সেন্টের। তার মধ্যে একটা পার্সেন্ট থাকবে মিনা। মিনার পরে একটা পার্সেন্ট এদিকে, একটা পার্সেন্ট এদিকে, কারণ মিনা হচ্ছে রাধিকা আর সুমনের এক্স্যাক্টলি মিডলে থাকছে। সুমন অব্দি এখানে 11টা পার্সেন্ট হয়ে গেল, মানে সুমনের রাইট সাইডে আর 4টে পার্সেন্ট থাকবে, কারণ যেহেতু আমার 15 গার্লস এর আমার প্রভিশন এখানে দেওয়া আছে। গট ইট? ওকে, তো এটা গেল আমার একটা পয়েন্ট, খুব ভালো কোশ্চেন এটা।
এটা কিন্তু আরেকবার তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে বলেছে টোটাল স্ট্রেংথ হচ্ছে 90, নাম্বার অফ গার্লস ইজ টোয়াইস দ্যাট অফ বয়েজ, তাহলে গার্লস এন্ড বয়েজ এর রেশিও বলে দিয়েছে একটা 2:1, এটা নোট করে রাখলাম। সুরজ এ বয় ranked 14 from the top, ভালো কথা। Suppose there are 10 girls ahead of Suraj. Find the number of boys after Suraj in ranking order. আচ্ছা, ওকে। তো টোটাল স্ট্রেংথ বলেছে আমার 90, দেখে নিলাম 90, ভালো কথা। টোটাল স্ট্রেংথ আমার 90, ওকে। সুরজ সুরজ ইজ 14 ফ্রম দ্য টপ, তাহলে এখানে সুরজকে লিখলাম, সুরজ সুরজ হচ্ছে কত, সুরজ 14 ফ্রম দ্য টপ, তাহলে টপ থেকে নামতে নামতে সুরজ হচ্ছে 14th র্যাঙ্কে আছে। আর আগে কটা পার্সেন্ট আছে, সুরজের আগে মোট 13টা পার্সেন্ট আছে। এই 13টা পার্সেন্টের মধ্যে আবার গার্লস এন্ড বয়েজ এর ভাগ আছে, গার্লস এন্ড বয়েজ এর ভাগ আছে। কি বলেছে, সাপোজ দেয়ার আর 10 গার্লস হেড অফ সুরজ, মানে সুরজের আগে 10টা গার্লস, গার্লস যদি 10টা হয় তাহলে বয়েজ কটা হবে, বয়েজ তোমার 3টে হবে। আর টোটাল 90% মধ্যে আমি গার্লস আর বয়েজ ভাগ করতে পারবো, কারণ রেশিও বলা আছে 2:1। 90 মানে হচ্ছে 2 এর একে 3 ইউনিট, তাহলে এটা 30 ইউনিট হবে। 1 ইউনিটে ফেলে তাহলে গার্লস হচ্ছে 30 দুগুণে 60টা, বয়েজ হচ্ছে 30 একে 30টা, হয়ে গেল এখান থেকে। ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ আফটার সুরজ ইন র্যাঙ্কিং অর্ডার। তো দেখো ভালো করে বুঝবো, এটা খুবই সহজ কোশ্চেন। টোটাল বয়েজ কত, সুরজের পরে, সুরজের নিচে কটা বয়েজ আছে জানতে চাইছে। টোটাল বয়েজ কটা, টোটাল বয়েজ হচ্ছে আমার 30টা। তার মধ্যে থেকে 3টে বয়েজ হচ্ছে সুরজের ওপরে আছে, একটা বয় হচ্ছে সুরজ নিজে, তাহলে টোটাল কটা বয়েজ পার হলো, 3 + 1 = 4টে বয়েজ আমার বেরিয়ে গেল। এই 4টে বয়েজ আমি যদি টোটাল থেকে বাদ দিই, তাহলে বাকি 26 বয়েজই সুরজের নিচে থাকবে, হ্যাঁ কি না? তুলনামূলক সহজ কোশ্চেন, এটাতে এমন তো ডিফিকাল্ট কিছু নেই, তো ম্যাথস ওরিয়েন্টেড বেশি জিনিসটা, তাই না? এটা তো ম্যাথামেটিক্স এর অ্যাপ্রোচটাই আমার বেশি বলে মনে হলো, এখানে তো এমন কিছু ডিফিকাল্টি তো আমি নোটিস করছি না। ওকে, তো সহজ কোশ্চেনই ছিল এটা, র্যাঙ্ক রেশিও বেসড একটা ছোট্ট রিভিশন। Among the past students, A got 22nd rank from top, ভালো কথা। B, who is 5 ranks below A, আচ্ছা এটা একটা ভালো স্টেটমেন্ট, এটার মানেটাও বোঝাতে হবে, got 34th rank from bottom side. If the ratio between pass and fail students হচ্ছে 3:1, then find the total students. Okay, তো বোঝা যাচ্ছে যে পাস্ট স্টুডেন্টস যারা, তাদেরকে র্যাঙ্কিং এ ফেলা হয়েছে, পাস্ট স্টুডেন্টস কে নিয়ে র্যাঙ্ক বানানো হয়েছে। এ গট 22nd ফ্রম টপ, তাহলে এ হচ্ছে এখান থেকে টপ সাইড, টপ সাইড থেকে এ হচ্ছে 22nd পজিশন পেয়েছে। অর্থাৎ এর আগে মোট 21টা পার্সেন্ট আমার পার আছে, ভালো কথা, 21% আমার এর আগে আছে। বি, হু ইজ 5 র্যাঙ্কস বিলো এ, ভালো করে বুঝবো, এ যদি 22nd র্যাঙ্ক পায়, এ যদি 22nd র্যাঙ্ক পায়, তাহলে বি এর র্যাঙ্ক কত হবে, 5 র্যাঙ্ক বিলো, অর্থাৎ 22 + 5 27th র্যাঙ্ক হচ্ছে বি এর র্যাঙ্ক, রাইট? বি এর র্যাঙ্ক কত, বি এর র্যাঙ্ক হচ্ছে আমার অবভিয়াসলি এখানে 27th র্যাঙ্ক আমরা বি এর জন্য পাচ্ছি, খুব ভালো কথা। চলো এবার নেক্সট হচ্ছে আমার এখান থেকে, এবার নেক্সট হচ্ছে আমার এখান থেকে বি আমার 27th র্যাঙ্ক পাচ্ছি, অর্থাৎ তাহলে এ আর বি এর মাঝখানে মোট কতজনের গ্যাপ আছে, 22, 23, 24, 25, 26, 4 জনের গ্যাপ আসছে। 1, 2, 3, 4, 4 জনের গ্যাপ দিয়ে আমার বি এখানে আসছে। বি আমার উপর থেকে কত, বি আমার উপর থেকে হচ্ছে 27th র্যাঙ্ক হোল্ড করছে, এই সাইড থেকে আমার কত, উপর থেকে টপ থেকে 27th র্যাঙ্ক হোল্ড করছে, খুব ভালো কথা। এবার আবার একটা জিনিস আমি শিখেছিলাম, যে দুটো যদি পার্সনের মধ্যে র্যাঙ্কিং বলা থাকে, তাহলে ওদের মাঝখানে নাম্বার অফ পার্সন কি করে বার করতাম, ওদের র্যাঙ্কিং গুলোকে মাইনাস করতাম, সেটার থেকে আবার -1 করে দিতাম। একইভাবে এখানেও করতে পারবো। এ হচ্ছে 22nd র্যাঙ্ক আছে, বি 27th র্যাঙ্কে আছে, ওদের মাঝখানে পার্সেন্ট কত, তাহলে 27 - 22, এটার থেকে -1, অর্থাৎ 5 আসছে, এটা এটা 5 আসছে, 5 - 1 করলে 4, 4টে পার্সেন্ট আসছে। অবভিয়াসলি 22 এর পর 23, 24, 25, 26, 4টে পার্সেন্ট, তারপরে 27th র্যাঙ্কে আসছে। আচ্ছা, তো এটা পাওয়া গেল, বি হচ্ছে 5 র্যাঙ্কস বিলো, মানে 27th র্যাঙ্ক টপ সাইড থেকে। আবার বি এর বটম র্যাঙ্কও বলা আছে, বি হচ্ছে কত, বি হচ্ছে 34th র্যাঙ্ক ফ্রম দ্য বটম, মানে বটম সাইড থেকে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে বি এর র্যাঙ্ক আসছে আমার 34th। ওকে, 34th। ওকে, বলেছে দেন ফাইন্ড দ্য টোটাল স্টুডেন্টস। দেখো টোটাল স্টুডেন্টস বার করাটা এখান থেকে ইজি। এবার আমি এই যে লিস্টটা বার করছি, এটা কিন্তু টোটাল পাস্ট স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে, হ্যাঁ, টোটাল পাস্ট স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে। এই লিস্ট থেকে আমি টোটাল পাস্ট স্টুডেন্টস বার করতে পারবো কিনা, অবশ্যই পারবো। বি এর টপ সাইডের র্যাঙ্ক হচ্ছে 27th, বটম সাইডের র্যাঙ্ক হচ্ছে 34th। এখান থেকে আমি যদি, মানে বি একটা পার্সন, তার টপ থেকে যদি র্যাঙ্ক হয় 27th, বটম থেকে যদি র্যাঙ্ক হয় আমার 34th, তাহলে আমি এখানে টোটাল কতজন আছে এই রোতে সেটা বার করতে পারবো না, অবশ্যই বার করতে পারবো। দুটো প্রসেস আছে, একটা হচ্ছে কি, টপ থেকে বি এর 27th র্যাঙ্ক, মানে বি এর ওপরে 26 জন আছে, প্লাস একজন যেটা বি নিজে, আর বটম থেকে বি এর 34th র্যাঙ্ক, তার মানে বি এর নিচে আরো 33 জন আছে।
টোটাল 33। এখান থেকে বার করতে পারি একটা, কি করে হবে, 33 থেকে 34, 34 ছয় 40, 40 করে 60, টোটাল 60 জন পার্সন আসছে। আরেক ভাবে আমরা বার করতে পারি, সেটা হচ্ছে কি, টপ সাইডের র্যাঙ্ক 27, এটাকে প্লাস করব বটম সাইডের র্যাঙ্ক 34 এর সঙ্গে। ভালো কথা। এবার এটা যখনই প্লাস করছে, এখানে কি করা হচ্ছে, বিটাকে আমরা দুবার কাউন্ট করে ফেলছি, তাই একবার আমি মাইনাস করে দেবো বিটাকে। কত আসছে, 34, 20, 54, সেটা 61, 61 থেকে একবার গেলে এখানেও 60 আসছে। যেরকম করে খুশি আমরা সেভাবে বার করতে পারি। তো টোটাল পাস স্টুডেন্টস পেলাম আমি কত, 60। ওকে, এবার তাহলে পাস ফেল মিলে টোটাল স্টুডেন্টস কত, আমাকে বলেছে পাস আর ফেলের রেশিও বলেছে 3:1। পাস হচ্ছে 3 ইউনিট, ফেল হচ্ছে 1 ইউনিট। তো 3 ইউনিটের ভ্যালু যদি হয় আমার 60, তাহলে আমার টোটাল স্টুডেন্ট মানে 3 ইউনিট প্লাস 1 ইউনিট, টোটাল আমার 4 ইউনিটের ভ্যালু আছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, 3 20 60, 4 20 80। টোটাল আমার পার্সন হচ্ছে কত, টোটাল আমার 80 জন স্টুডেন্টস আছে। এটাও সহজ ছিল, খুব ডিফিকাল্ট ছিল না। প্রাথমিক কনসেপ্ট গুলোর উপর ভিত্তি করে করা হয়েছে এখান থেকে। আর দুটো কোশ্চেন আছে, করব। দেয়ার আর 31 বয়েজ ইন এ হরাইজন্টাল রো। ভালো কথা, মোট আমার 31 খানা বয়েজ আমার এখানে রয়েছে হরাইজন্টাল রোতে, খুব ভালো কথা। A was shifted by 3 places towards his right side, okay, and he occupies the middle position in the row. What was his original position from right end of the row? ভালো করে বুঝবো। দেখো, 31 বয়েজ মানে 31%, আমি ধরেছি 31%। এবার একটা জিনিস বুঝবো, রো এর মিডল পোর্শন, এটা কিন্তু একটা ভালো কনসেপচুয়াল একটা আলোচনা আমরা এখানে করছি, এটা কিন্তু তোমরা নোট করতে পারো। যে কোনো রো এর মিডল পজিশন, রো মিডল পজিশন, এটা আমরা কি করে বার করব, যদি অড নাম্বার অফ পিপল থাকে, যদি অড নাম্বার অফ পিপল থাকে, তবে কি হচ্ছে, নাম্বার অফ পিপল প্লাস 1 ডিভাইড বাই 2, এইটা হচ্ছে আমার একদম মিডলে কে বসছে তার ব্যাখ্যা, মানে সেটা হচ্ছে আমার এখানে আমরা বার করে নিতে পারবো। সাপোজ আমার একটা রোতে 5টা পার্সন আছে, তাহলে মিডল র্যাঙ্ক হোল্ডার কে হবে, মিডলে কে থাকবে, মিডলে থাকবে তোমার হচ্ছে 5 প্লাস 1/2, অর্থাৎ 6/2, অর্থাৎ থার্ড র্যাঙ্ক যে হোল্ড করছে সে মিডলে থাকবে। হিসাব করে দেখে না, 1 2 3 4 5, দেখো এটা হচ্ছে আমার থার্ড র্যাঙ্ক। এর এই সাইডে একজন দুজন, এর এই সাইডে একজন দুজন, তাহলে মাঝখানে এই থাকছে অবশ্যই। এটা গেল আমার থার্ড র্যাঙ্ক হোল্ডার মিডলে। কিন্তু যদি আমার ইভেন নাম্বার অফ পিপল থাকে, যদি ইভেন নাম্বার অফ পিপল থাকে, তাহলে কি, নাম্বার অফ পিপল বাই 2, এইটাও হচ্ছে আমার মিডলে থাকবে। এখানে অ্যাকচুয়ালি ইভেন নাম্বার পিপলের যে গ্রুপটা হয়, সেখানে দুজন থাকে মিডলে। মিডল মিডল যদি বলতে হয় তাহলে সেখানে দুজন থাকে, একটা হচ্ছে নাম্বার অফ পিপল বাই 2 সেই র্যাঙ্কটা, আরেকটা হচ্ছে নাম্বার অফ পিপল বাই 2 প্লাস 1 সেই র্যাঙ্কটা। যেমন ফর এক্সাম্পল, আমি যদি ধরি 6টা পার্সনের গ্রুপ আছে, তাহলে মিডল মিডল র্যাঙ্ক কারা কারা হোল্ড করবে, মিডল র্যাঙ্ক দুজন হোল্ড করবে, একটা হচ্ছে 6/2, অর্থাৎ হচ্ছে থার্ড র্যাঙ্ক যে আছে সেও মিডলে থাকবে, এবং থার্ড র্যাঙ্কের পরের জন ফোর্থ র্যাঙ্ক সেও মিডলে থাকবে। কি করে, 1 2 3 4 5 6, তাহলে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা থার্ড র্যাঙ্ক, এটা আমার ফোর্থ র্যাঙ্ক। এরা দুজনকে আমি যদি মিডল ধরি, তাহলে দেখো এদের দুজনের 1 2 1 2 সাইডে সেম সেম পার্সন এরা রয়েছে। বোঝা গেল ব্যাপারটা। এটা কিন্তু আমরা নোট করতে পারো, অড নাম্বার অফ পিপল থাকলে মিডল র্যাঙ্কিং কি করে বার করি, ইভেন নাম্বার অফ পিপলের ক্ষেত্রে মিডল র্যাঙ্কিং আমাদের দুটো থাকে, সেটা হচ্ছে এরকম থাকবে। ওকে, এটা তোমরা নোট করে নিও। তো এবার এখানে যেটা বলা আছে, এবার আমরা কোশ্চেনে চলে আসবো। 31 বয়েজ ইন দ্য হরাইজন্টাল রো বলেছে, এ ওয়াজ শিফটেড বাই 3 প্লেসেস টুয়ার্ডস হিজ রাইট সাইড। ওকে, 3 প্লেসেস বলতে অর্থাৎ এ বর্তমান যে র্যাঙ্কে আছে সেখান থেকে রাইট সাইডে ও 3টে র্যাঙ্ক চলে যাচ্ছে, অর্থাৎ এ যদি ধরো কথা কথা সেকেন্ড র্যাঙ্কে থাকে, রাইট, এই যদি সেকেন্ড র্যাঙ্কে থাকে, তাহলে রাইট সাইডে 3টে র্যাঙ্ক এগিয়ে যাওয়া মানে এ কত চলে আসবে, এ তোমার হচ্ছে 3টে র্যাঙ্ক এগোনো মানে 5th র্যাঙ্কে চলে আসবে, এটাই বলতে চেয়েছে। ওকে, তো 31 বয়েজ ইন দ্য হরাইজন্টাল রো, ভালো কথা। 3 প্লেসেস রাইট সাইডে শিফট করা হচ্ছে, মিডল পজিশন তখন পেয়ে যাচ্ছে। তো মিডল পজিশন কি হবে, মিডল পজিশন হবে 31 প্লাস 1/2, অর্থাৎ 32/2, অর্থাৎ হচ্ছে আমার 16th র্যাঙ্ক। 16th র্যাঙ্ক হচ্ছে মিডলে, অর্থাৎ এখন এ কোথায় আছে, এ এখন বর্তমানে তোমার হচ্ছে 16th র্যাঙ্কে আসছে। আর এ ওয়াজ শিফটেড 3 প্লেসেস টুয়ার্ডস হিজ রাইট, অর্থাৎ এখান থেকে রাইট সাইডে 3টে র্যাঙ্ক এগিয়েছিল। তো অর্থাৎ 3টে র্যাঙ্ক এগিয়েছে মানে 3টে র্যাঙ্ক পিছিয়ে দাও, 16 থেকে 3টে র্যাঙ্ক পিছনে মানে 13th র্যাঙ্ক ছিল আগে। এ আগে কত র্যাঙ্ক ছিল, এ আগে ছিল তোমার 13th র্যাঙ্কে ছিল, এটাই ছিল। টোটাল আমার কটা, 31 পিপল আমার ছিল রো এর মধ্যে, আর এ ছিল 13th র্যাঙ্কে।
হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল পজিশন ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো, বলেছে রাইট এন্ড থেকে ওর পজিশন কটা ছিল। তো আই থিঙ্ক এটা বার করাটা ইজি হবে। টোটাল যদি 31% থাকে আর লেফট সাইড থেকে এ যদি তোমার 13th র্যাঙ্কে থাকে, তাহলে রাইট সাইডের র্যাঙ্কটা আমি বার করতে পারবো না? ভেরি ইজি। কি করে বার করবো? টোটাল 31 জন পার্সন, সেখান থেকে আমি 13কে মাইনাস করে দেবো, যেটা আমরা করলাম, প্লাস আমি 1 করে দেবো। অর্থাৎ কত হবে জিনিসটা? এটা হবে এখান থেকে হিসেব মতন 31 মাইনাস 12 হবে, এটা হবে তোমার এখান থেকে 19। 19th র্যাঙ্ক এখান থেকে হোল্ড করবে, 19th র্যাঙ্ক এখান থেকে আমার অ্যান্সার আসবে। আবার আমরা অন্যভাবেও করতে পারতাম, এভাবে যেমন করলাম, এর র্যাঙ্কটাকে ধরে আমরা করলাম, অন্যভাবে করতে পারতাম। লেফট সাইড থেকে 13th র্যাঙ্ক মানে এর আগে কটা আছে? 12% আছে, খুব ভালো কথা। এ কে নিয়ে টোটাল হচ্ছে কটা? আরো আমার 1% হলো। বা আমি ধরে নিচ্ছি 31 মাইনাস 12, 31 মাইনাস 12 করলে কত আসছে? এখান থেকে 12% বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 19%। তাহলে এ কে বাদ দিলে এদিকে আমার আরো 19, তাহলে 19th র্যাঙ্ক এখান থেকে চলে আসছে অটোমেটিক। আমরা এখান থেকেও করতে পারি, ব্যাপারটা সে একই দাঁড়াবে, যেভাবেই করো এর র্যাঙ্ক মোট কথা 19th র্যাঙ্ক এখান থেকে আসবে। হুম। আচ্ছা, ইন এ কুই এ ইজ 14 ফ্রম ফ্রন্ট। ফ্রন্ট মানে ধরো এইটা যদি আমি রোটা এখান থেকে যদি আমি লাইনটাকে শুরু ধরে করে ধরি, তাহলে এই সাইড থেকে এ হচ্ছে কত? 14th র্যাঙ্ক পেয়েছে, জাস্ট এটাই বলতে চেয়েছে। আচ্ছা, বি ইজ 11 ফ্রম দ্য এন্ড, যদি এটা এন্ড ধরি তাহলে এই সাইড থেকে 11th হচ্ছে তোমার বি এর র্যাঙ্ক, খুব ভালো কথা। সি ইজ এক্স্যাক্টলি বিটুইন এ এন্ড বি, সেই প্রথমের কোশ্চেনটার মতন। এবার এখানে জানি না এ আগে পড়বে না বি আগে পড়বে এরকম, নাকি বি আগে পড়বে এ আগে পড়বে এরকম, এটা আমি কিন্তু জানি না, কিন্তু এটুকু জানি যে সি হচ্ছে এদের মাঝখানে থাকবে। এবার দেখো বলা আছে ইফ এ ইজ হেড অফ বি, আমার কনফিউশন ক্লিয়ার করে দিল, অর্থাৎ এই যে সেকেন্ড পসিবিলিটি যেটা ভাবছিলাম, এটা আমাকে নেওয়ার আর দরকার নেই, কারণ আমাকে বলেই দিয়েছে এ ইজ হেড অফ বি, তাহলে আমরা এটা ধরে এগোতে পারি। আচ্ছা, অ্যান্ড দেয়ার আর 36 গার্লস ইন দ্য কিউ, টোটাল 36% আছে, এটাও বলে রেখেছে। ফাইন্ড গার্লস বিটুইন এ অ্যান্ড সি। ওকে, ভালো কথা, তাহলে চলো দেখে নিচ্ছি। এ তাহলে আমার এখানে আসছে, এখান থেকে তোমার এর র্যাঙ্ক হচ্ছে কত? 14th র্যাঙ্কে আসছে, খুব ভালো কথা। আচ্ছা, বি তোমার এখানে আসছে, বি এর র্যাঙ্ক হচ্ছে এই সাইড থেকে কত? বি এর র্যাঙ্ক এই সাইড থেকে তোমার হচ্ছে 11th র্যাঙ্ক হোল্ড করছে, খুব ভালো কথা। আচ্ছা, সি হচ্ছে এদের মাঝখানে থাকবে, খুব ভালো কথা, চলো। আচ্ছা, এবার যদি বলি আমাকে এই মাঝখানে কতজন পার্সন আছে, এই যে এই এই যে বর্ডারটা, আমাকে এই বর্ডারটা বার করতে হবে, এই যে এই লাইনটা, এই পোর্শনটার মধ্যে আমাকে ইনক্লুডিং সি মোট কতজন আছে সেটা আমার চাই, সেটা আমাকে বার করতে লাগবে। দেখো, এ অবধি হচ্ছে কত? মোট 14টা%, কারণ এ কে নিয়ে মোট 14th র্যাঙ্ক, 14টা%, প্লাস বি অবধি কত? বি কে নিয়ে মোট 11th র্যাঙ্ক বি হোল্ড করছে, অর্থাৎ 11টা%। বাকি যেটা থাকবে তারাই মাঝখানে রয়েছে, টোটাল পার্সেন্ট হচ্ছে কত? 36। 36 থেকে আমি এই হিসাবটাকে বাদ দিচ্ছি, 36 থেকে আমি এই 14টা আর এই 11টাকে বাদ দিচ্ছি, 14 10 24 থেকে 25 জন, 25, এখান থেকে তাহলে 11টা%, তার মানে এর মাঝখানে কটা আছে? মোট 11টা% আছে, ভালো কথা। এবার সি বলেছে তোমার মাঝখানে থাকবে, সি যদি মাঝখানে থাকে তাহলে অবভিয়াসলি এটা সহজ হয়ে গেল, 5% এদিকে থাকবে, 5% এদিকে থাকবে, আর তার মাঝখানে সি থাকবে, রাইট? তার মাঝখানে সি থাকবে, এইভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। ফাইন্ড, এবার যদি বলে এটা কি করে হচ্ছে, প্রথম কথা, টোটাল নাম্বার অফ পার্সন অবভিয়াসলি এখানে অড হবে, অড। আর দুভাগে কি করে আমরা করছি সেটা বার করার জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে নাম্বার অফ পার্সন এখান থেকে -1 করবো। কাকে -1 করবো? এই যে যেহেতু সি, এই যেহেতু মিডলে আছে, এই মিডলের পার্সনটাকে -1 করে বাই 2 করে দেবো, কারণ 11টা% তো সি কে নিয়ে। তো সি যদি বাদ যায় তাহলে 11 থেকে 1 বাদ দিলে আমার 10টা% পড়ে থাকবে, আর এই 10টা%টাই তো দুভাগে ভাগ হয়ে গেছে সি এর দুদিকে, বাই 2, তাই জন্য মোট 5টা 5টা করে পার্সন দুদিকে থাকবে। এবার যে ফাইন্ড দ্য গার্লস বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এদের মাঝখানে গার্লস আছে কটা? যাবে 5টা গার্ল বেরিয়ে যাবে, 5% বা 5 গার্লস, হোয়াট এভার ইউ ক্যান, এটাই হবে এখান থেকে, সিম্পল ব্যাপার। কনসেপ্ট এখান থেকে আমরা যেগুলো শিখলাম, প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে দেখো কিছু না কিছু এখানে জিনিসপত্র এখানে রয়েছে, যেটা আমরা এখানে ডিসকাস করলাম। তো এই ছিল আজকে টোটাল সেশন, অর্ডার এন্ড র্যাঙ্কিং পার্ট 1। এর পরের ক্লাসে আমরা এই জিনিসটা আলোচনা করবো, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পার্সন ইন দ্য রো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটা ভালো করে তোমরা রিপিটেডলি আবার দেখো, প্রত্যেকটা এক্সাম্পল থেকে কিছু না কিছু কনসেপ্ট শেখার মতন আছে, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয়, টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি এখানে শেয়ার করলাম, আমার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা ওয়ান অ্যান্ড অনলি নাম্বার, এটাই আমার, এখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যেখানে সুবিধা মনে হয় কোশ্চেনের স্ক্রিনশট করে তোমরা নিজেদের ডাউটস জিজ্ঞেস করতে পারো যদি কোনো অসুবিধা হয়। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। গুড নাইট।